আচ্ছা, আমরা গতদিন বিল্ডিং ফিনিশে সেগুলো দেখেছি। ইনসুলেশন সার্ভিস যেগুলো সেগুলো দেখেছি, আর এমনিতে প্লাস্টার, তারপরে ভার্নিশ, পেইন্ট, হোয়াইট ওয়াশ এগুলো সব দেখেছি। আজকে হলো আমরা হাউস প্লাম্বিং দেখবো। আচ্ছা, প্লাম্বিং সিস্টেমটা আসলে আহ, কি জিনিস? প্লাম্বিং সিস্টেমটা যদি আঁকি তাহলে এভাবে বোঝানো যায় সহজে, যে এই যদি একটা বিল্ডিং, আমার কথা কি শুনতে পাচ্ছ ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। ধরো একটা 3 তলা বিল্ডিং আছে। কোনো একখান থেকে যে পানির, মানে পানিটার সোর্স থেকে যে পানিটা আসবে, সেই পানিটা এই প্রত্যেকটা তালায় পৌঁছে দেওয়া, যেখানে যেখানে দরকার। এবং সেই পানিটা ইউজ হওয়ার পরে যে ওয়েস্ট ওয়াটারটা আছে, সাথে অন্যান্য মানে আহ, মানে ধরো ওয়াশরুম বা সিঙ্ক বা যে কোনোখানের যে ওয়েস্ট ওয়াটার আছে, সেই ওয়েস্ট ওয়াটারটা আবার কালেক্ট করে সরিয়ে নিয়ে যাওয়া। এই যে সিস্টেম, এই দুইটা সিস্টেমকে একসাথে আমরা বলবো প্লাম্বিং সিস্টেম। ঠিক আছে? সো বেসিক্যালি প্লাম্বিং মানে হলো, এই যে দেখো এখানে লেখা যে সাপ্লাই অফ ফ্রেশ ওয়াটার, যে ফ্রেশ ওয়াটার সাপ্লাই দিব বিভিন্ন জায়গায়, আর হলো ডিসপোজাল অফ ওয়েস্ট ওয়াটার। এই দুইটা মিলে আমাদের প্লাম্বিং সিস্টেম হয়। তো বুঝতেই পারছো যে এইটার দুইটা কম্পোনেন্ট টোটালি আলাদা রকম হবে। একটা কম্পোনেন্ট হবে হলো যে শুধুমাত্র ফ্রেশ ওয়াটার সাপ্লাই দিচ্ছি আমরা। সো সেই সাপ্লাই গুলো আমরা কোথায় কোথায় দিব? ধরো একটা একটা ফ্লোরের মধ্যে বা একটা ইউনিটের মধ্যে যেসব জায়গায় সিঙ্ক আছে, ঠিক আছে, সেসব জায়গায় দিলাম। কিচেনে দেওয়া হবে, সিঙ্ক আছে, উপরে নিচে সিঙ্ক থাকে। আচ্ছা, তারপরে ওয়াশরুমে কি কি জিনিস আছে? এই যে যদি একটু এখানে ফিক্সচারের কথা বলেছে। আচ্ছা, এই যে দেখো, অবজেক্টিভে যদি যাই, তাহলে প্লাম্বিং সিস্টেমের অবজেক্টিভ হলো, প্রথমে বলছে প্রোভাইড সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার টু সার্ভ ইচ ফিক্সচার। ঠিক আছে, প্রত্যেকটা ফিক্সচারে যাতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার আমরা প্রোভাইড করতে পারি। এখন ফিক্সচার মানে কি? ফিক্সচার মানে হলো এই পাইপলাইন থেকে যেসব জায়গায় পানি যাবে সবকিছু এক একটা ফিক্সচার। ঠিক আছে, যেমন সিঙ্ক একটা ফিক্সচার, সিঙ্ক মানে বেসিন যেটা। আচ্ছা, তারপরে আর কি ফিক্সচার হতে পারে? শাওয়ার একটা ফিক্সচার। ঠিক আছে, বাথটাব একটা ফিক্সচার। তারপরে হলো তোমাদের ল্যাভেটরি একটা ফিক্সচার। ল্যাভেটরি মানে হলো যে কোমোড যেটা আর কি, ঠিক আছে, ফ্লাশ টয়লেট যেটা, সেটা একটা ফিক্সচার। তারপরে ইউরিনাল আছে, সেটা একটা ফিক্সচার। তো এই সবকিছু হলো, এগুলাকে আমরা বলবো প্রত্যেকটাকে একটা ফিক্সচার বলবো। এবং ফিক্সচারের মানে ক্যারেক্টারিস্টিক্সটা কি, যে প্রত্যেকটা ফিক্সচারে একটা সাপ্লাই লাইন থাকবে যেখান দিয়ে ফ্রেশ ওয়াটার আসবে, এবং তার সাথে একটা ওয়েস্টের লাইন কানেক্টেড থাকবে যেখান দিয়ে ওয়েস্ট ওয়াটার চলে যাবে। ঠিক আছে, খেয়াল করে দেখো প্রত্যেকটা জিনিসই আছে। যেমন সিঙ্কের মধ্যে কি আছে? সিঙ্কের উপরে ট্যাপ, ট্যাপ থেকে পানি আসে, আর নিচে হলো নিচ দিয়ে পানিটা চলে যায়, তাই না, ওয়েস্ট ওয়াটার চলে যায়। এরকম প্রতিটাতেই, বাথটাব বলো বা শাওয়ারের ক্ষেত্রে বললে, শাওয়ারে হলো এই যে মানে ওয়াশরুমের কোনা দিয়ে যে থাকে, ঠিক আছে, মানে ওয়াটার যাওয়ার সিস্টেম থাকে, ওই যে ছাঁকনি দেওয়া থাকে উপরে, সেটা দিয়ে ওয়াটার চলে যায়, আর শাওয়ার দিয়ে ওয়াটার আসে। তো এইভাবে প্রত্যেকটা ফিক্সচারেই কি আছে, যে একদিক দিয়ে পানি আসবে আর একদিক দিয়ে ওয়েস্ট ওয়াটারটা যাবে। আচ্ছা, বাকি অবজেক্টিভ গুলা কি কি? যে নো অপরচুনিটি অফ ব্যাক ফ্লো। আচ্ছা, ব্যাক ফ্লো মানে হলো যে যে ওয়াটারটা ইউজ হয়ে গিয়েছে সেটা যাতে ব্যাক ফ্লো করে ফিরে না আসে। অনেক সময় কি সিঙ্কে পানি জমে যায় না, ঠিক আছে, বা অনেক সময় এরকম হয় যে ক্লগিং হয়ে গেলে, পাইপে ক্লগিং হয়ে গেলে আবার ব্যাক ফ্লো করে আর কি, মানে যে পানিটা চলে গিয়েছিল সেটার অনেকটুকু আবার উঠে আসে। বা টয়লেটে অনেক সময় এরকম হয়ে থাকে। ঠিক আছে, তো সেই জিনিসটা যাতে কোনোভাবেই না হয়, এটাই আমাদের অবজেক্টিভ থাকবে। এরপরে হলো ওয়েস্ট শুড বি ডিসপোজ অফ প্রম্পটলি অ্যান্ড হাইজেনিক্যালি। ঠিক আছে, মানে ওয়েস্টটা যে আমরা ডিসপোজ করব, এই সিস্টেমটা থাকতে হবে যে একদম দ্রুত, মানে যত দ্রুত সম্ভব ডিসপোজ করা যায়, মানে প্রত্যেকটা ওয়াটার ইউজের সাথে সাথে যেন এটা ডিসপোজিট সিস্টেম থাকে। মানে এমন যাতে না হয় যে এই ওয়াটারটা জমিয়ে রাখা লাগছে কোথায় কোথাও, তারপরে গিয়ে কোনো এক সময় ডিসপোজ হবে। ঠিক আছে, সেরকম তো হয় না, কোনো ফিক্সচারে তো সেরকম সিস্টেম থাকে না। প্রত্যেকটা ফিক্সচারে সিস্টেম থাকে যে যাতে সাথে সাথে ডিসপোজ করা যায়। এবং হাইজেনিক্যালি মানে যাতে হাইজিনটা মেনটেন করা হয় আর কি। ঠিক আছে, এই হাইজিনের ব্যাপারটা আমরা পরে দেখবো যে কিভাবে মেনটেন করে। সো এইটা হলো বেসিক্যালি আমাদের প্লাম্বিং সিস্টেম বিল্ডিং এর, এবং এগুলো হলো অবজেক্টিভ। আচ্ছা, প্লাম্বিং এর কম্পোনেন্টস গুলা কি কি আছে দেখো। পাইপস আছে, পাইপ তো প্রথমে থাকবেই, স্বাভাবিক যে এই যে পানি আসছে। ঠিক আছে, আচ্ছা, এই পানিটা আসছে, আমি এখানে নিচ থেকে দেখালাম যে পানি আসছে, আবার বিল্ডিং এ কিন্তু উপর থেকে পানি আসতে পারে, তাই না? ওভারহেড ট্যাঙ্ক যখন থাকবে তখন
উপর থেকে পানি আসবে। তবে সেই কেসেও কিন্তু আবার নিচ থেকে ফার্স্টে উপরে উঠতে হবে। আচ্ছা, তো সেটা দেখবো আমরা, দুইটা সিস্টেম পানি আসার যে সিস্টেম গুলো সেগুলো দেখবো। আচ্ছা, তো মেইন কথা হলো যে সিস্টেমই হোক আমাদের পাইপ তো লাগবে পানি যাওয়ার জন্য। এরপরে হলো এবং মানে ওয়েস্ট ওয়াটার যাওয়ার জন্য পাইপ লাগবে, তো দুইখানেই পাইপ লাগছে। তারপর ট্যাপস, ভালভস এন্ড স্টপ কক্স। আচ্ছা, এইটা একটা ছবি দেখি। এটা হলো ট্যাপ, ঠিক আছে, এটা তো জানোই সবাই যে এই ট্যাপের মানে কাজটা কি। ট্যাপের কাজটা হলো যে এইখানে একটা যেটা থাকে সেটাকে আমরা যদি ঘুরিয়ে একটু উঠাই ফেলি তাহলে এখান থেকে পানি আসতে পারে, তাই না? কারণ বেশিরভাগ বিল্ডিং এ তো কি ওই যে ইয়ে থাকে তোমার আন্ডারগ্রাউন্ড ওভারহেড ট্যাঙ্ক থাকে, তো সেখানে পাইপের মধ্যে অলওয়েজ পানি থাকে গ্র্যাভিটির কারণে। জাস্ট আমরা এই ট্যাপটা আটকে রাখছি দেখে পানিটা পড়ছে না। তো ট্যাপটা খুলে দিলেই পানিটা পড়বে, আবার ট্যাপটা অফ করলে পানিটা বন্ধ হয়ে যাবে। তো এটা হলো ট্যাপ, মানে এটা হলো ট্যাপের কাজ। আচ্ছা, তারপরে আরেকটা কি আছে যে ভালভ। ভালভ হলো এরকম যে আমরা কোনো পাইপ লাইনের মাঝখানে যদি এরকম সিস্টেম রাখি যেটা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো ফ্লো। ঠিক আছে, এই যে এইটা ঘুরিয়ে বা উঠিয়ে বা নামিয়ে আমরা পানি কতটুকু যাবে ওটার ভিতর দিয়ে সেটা আমরা কন্ট্রোল করতে পারবো, যে কম পানি দিতে যাচ্ছি না বেশি পানি দিতে যাচ্ছি। তো সেটা হলো ভালভ। তারপরে আছে হলো স্টপ কক। স্টপ কক মানে হলো কাইন্ড অফ ট্যাপের মতোই, বাট এই ট্যাপটা তো থাকে হলো আমার একদম এন্ডে, মানে ইউজার এন্ডে থাকে, যে 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 ইউজ করছে সে ইউজ করে, মানে সে এই ট্যাপটা তার কাছে থাকে। আর স্টপ ককটা থাকে হলো পাইপ লাইনের মধ্যে কোথাও, যেটা দিয়ে ফ্লো অফ করে দেওয়া যায় যে কোনো সময়। ঠিক আছে, সো এইগুলা হলো প্লাম্বিং এর কম্পোনেন্ট। সো পাইপের সাথে এগুলা কানেক্ট, মানে রিলেটেড, স্যার তাহলে পাইপের সাথে কানেক্ট। স্টপ কক আর হচ্ছে স্যার ওই ট্যাপের মধ্যে মেইন স্যার পার্থক্যটা কি স্যার দাঁড়াচ্ছে স্যার? ওই যে বললাম যে ট্যাপটা থাকে ইউজার এন্ডে, মানে তুমি তুমি একদম তোমার সিঙ্কের উপরে বা যে জায়গায় ইউজ করবে পানি সেই জায়গায় ট্যাপটা থাকবে। যে ট্যাপ দিয়ে হলো বেসিক্যালি পানিটা কিন্তু বের হচ্ছে, মানে আমাদের কাছে চলে আসছে আর কি। আর স্টপ ককটা ককটা হলো যে দুইটা পাইপের মাঝখানে, ধরো ছাদের মধ্যে পাইপলাইনটা আছে, সেই পাইপলাইনের কোথাও হলো একটা স্টপ কক দেওয়া আছে। তো এটা হলো যে জাস্ট সেটা ঘুরিয়ে আমরা অফ করে যেতে পারি, পাইপ পানি ফ্লো অফ করে যেতে পারি। এই পাইপের সাথে যে ধরো অনেকগুলো পাইপ কানেক্ট থাকবে, ব্রাঞ্চ থাকবে, ঠিক আছে, এইদিকে একটা যাবে এইদিকে একটা যাবে, ব্রাঞ্চ থাকবে, এবং সেইগুলোর মাথায় থাকবে ট্যাপ। তো এটা হলো ডিফারেন্স আর কি, যে ট্যাপ হলো জাস্ট একটা ফিক্সচারের পানির সাথে রিলেটেড, আর এটা হলো আমাদের মেইন পাইপলাইনের সাথে রিলেটেড। স্যার ভালভের কাজটা আরেকবার বলবেন? ভালভের কাজ হলো ফ্লো মেজার করা, মানে ফ্লো কন্ট্রোল করা, ঠিক আছে। ভালভটা আসলে ওই যে উঠানামা করিয়ে যে ফ্লোটা বেশি চাচ্ছি না কম চাচ্ছি সেটা করা যায় আর কি। এবং চাইলে ভালভ দিয়ে অফ অফও করা যায়। স্টপ কক যে কাজটা করে সেটা আসলে ভালভ দিয়ে করা যায়, যে টোটালি অফ করেও দেওয়া যায়। সো যাই হোক, আলাদা আলাদা কিছু ক্ষেত্রে আলাদা আলাদা ফাংশন থাকে আর কি, সেজন্য এক এক জায়গায় এক একটা ইউজ করে যেখানে যেটা দরকার। আচ্ছা, তারপরে ফিক্সচার। ফিক্সচার তো অলরেডি বললাম ফিক্সচার গুলা কি কি, ঠিক আছে। আবার বলে যাচ্ছি, সিঙ্ক আছে ফিক্সচার, বাথটাব আছে, শাওয়ার আছে, তারপর ল্যাভেটরি আছে। ল্যাভেটরি শব্দটা মনে রেখো, কমোড যেটা সেটাকে ল্যাভেটরি বলছে। তারপরে হলো ইউরিনাল আছে, এই সব কিছু হলো ফিক্সচার। আচ্ছা, আর হলো ওয়াটার ট্যাঙ্কস অবশ্যই প্লাম্বিং কম্পোনেন্টস হবে, কারণ ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক থাকলে সেখান থেকেই তো পানির সাপ্লাইটা আসবে, বা আন্ডারগ্রাউন্ড থাকলে সেটা থেকেও পানি যাবে, সো এটাও প্লাম্বিং এর কম্পোনেন্ট। তো এইগুলা বেসিক্যালি প্লাম্বিং সিস্টেমের কম্পোনেন্ট। আর তাহলে বুঝছো এইগুলার মোটামুটি এই ট্যাব, ভালভ বা স্টপ কক এইগুলো আসলে এইটা বা ওয়াটার ট্যাঙ্ক তো আমার সাপ্লাই সিস্টেমই লেগে যাচ্ছে। সো ওয়েস্ট সিস্টেমে আসলে খুব একটা কন্ট্রোল বা ওগুলা করা লাগে না। ওয়েস্ট সিস্টেমে জাস্ট আমাকে ইজি লাইন দিতে হবে যেটা দিয়ে ডিসপোজ হয়ে যায়। তো সেখানে পাইপ থাকে এবং কিছু এই যে এইসব জয়েন্ট টয়েন্ট থাকে আর কি, ঠিক আছে। এই যে দেখো টাইপস অফ প্লাম্বিং জয়েন্টে আসছে এখন। যে জয়েন্ট কি, জয়েন্ট হলো দুইটা পাইপকে কানেক্ট করার যে সিস্টেম সেটাই হলো জয়েন্ট। এখন পাইপ তো পুরা বিল্ডিং এ স্ট্রেট চলে যাবে না, তাই না? এই যে এই পাইপটাই কি পুরা স্ট্রেট উঠে গেলে, মানে আমি যদি এটার সাথে এইসব ব্রাঞ্চ কানেক্ট না করি তাহলে পানি দিব কিভাবে আমি প্রতি জায়গায়? জাস্ট স্ট্রেট পাইপ তো বসাইতে পারবো না। তো এই যে ব্রাঞ্চ গুলা 90 ডিগ্রিতে কানেক্ট করছি, এই 90 ডিগ্রিতে কিভাবে কানেক্ট করছি, যে এই আমার একটা পাইপ আছে, আর এই ধরো আমার একটা পাইপ আছে 90 ডিগ্রিতে, মানে ব্রাঞ্চ। সেটাকে কি করছে, এরকম একটা, মানে এই যে এরকম তোমরা ফিক্স দেখে থাকবে জয়েন্ট, এই যে ছবিটা দেখো, এই যে এলবো। এরকম, ঠিক আছে, এলবো জয়েন্ট যেটা। তো সেটা দিয়ে আমরা কানেক্ট করে দিচ্ছি। তো এটার কাজটা কি হচ্ছে, একে তো হলো এটা কানেক্ট করছে দুইটা পাইপকে, যে দুইটা পাইপ হয়তো এমনিতে কানেক্ট করতে হলে কি করা লাগতো, ওয়েল্ড করা লাগতো, তারপরে দেখা যেত যে লিক হওয়ার সম্ভাবনা থাকতো। বাট এই জয়েন্ট দিয়ে আমরা খুব ইজিলি কানেক্ট করে দিতে পারি এবং লিক প্রুফ হয় জিনিসটা। আচ্ছা, আরেকটা হলো যে এইটা দেখো পানিটা অ্যাব্রাপ্ট
চেঞ্জটাকে থামাচ্ছে। অ্যাব্রাপ্ট চেঞ্জ মানে বলছি যে পাইপটা তো এরকম হতে পারতো না যদি একসাথে বানানো পাইপ থাকতো, একদম কোনাকুনি থাকতে পারতো এই জায়গাটা, যে পানি এখানে গিয়ে এরকম পাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি হতো, পানিটা গিয়ে এখানে একটা বিশাল ধাক্কা খেত, তারপরে এদিকে যেত। সো এই অ্যাব্রাপ্ট চেঞ্জের কারণে পানির এনার্জিও লস হতো, প্লাস অনেক ধরনের মানে টার্বুলেন্স সৃষ্টি হতো, অনেক ধরনের সমস্যা হতে পারতো আর কি। ঠিক আছে, এবং পাইপেরও মানে দেখা যেত যে লাইফ টাইম কমে যাচ্ছে আর কি, এইরকম শক নিতে নিতে। সেই জায়গায় কি হচ্ছে যে, আর এফিসিয়েন্সিটা কমবে, এটা বুঝতেই পারছো, সেটা হলো সবচেয়ে বড় ব্যাপার, যে এফিসিয়েন্সি কমে যাবে। মানে আমি যে দ্রুত ওয়াটার সাপ্লাই করতে চাচ্ছি এবং মানে সাফিসিয়েন্ট প্রেসারে সাপ্লাই করতে চাচ্ছি, সেটা আসলে এখানে লস হয়ে যাবে অনেক কিছু। সো সেই জিনিসটা ঠেকানোর জন্য এইটা কি করছে, এটা অ্যাব্রাপ্ট চেঞ্জটা ঠেকাচ্ছে। মানে এই দেখো পানিটা গ্র্যাজুয়ালি তার অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে আর কি। তো যদিও এখানেও কিছুটা কলিশন হবে এই জায়গার সাথে, কিন্তু ততটা হবে না আর কি, পানিটা স্লাইড করে চলে যেতে পারবে এদিক দিয়ে। সো সেটার কাজ, সেটাই হলো আমার এলবো জয়েন্ট। তারপরে ইউট্র্যাপ জয়েন্ট আছে। আচ্ছা, ইউ ট্র্যাপ জয়েন্টটা হলো এইরকম ইউ এর মতো দেখতে। ঠিক আছে, ইউ এর মতো। এগুলো কোথায় দেখেছো বলো তো কেউ? স্যার বাথরুমের ফিটিংসে। বাথরুমের ফিটিংসে কোথায়? স্যার ল্যাবরেটরিতে। ল্যাবরেটরির নিচে। ঠিক আছে, ল্যাবরেটরির নিচে বা ইউরিনালের নিচেও থাকে অনেক সময়। আচ্ছা, এখন এইটাও জয়েন্ট, মানে বোঝা যাচ্ছে যে আমার এখানে ল্যাবরেটরি থাকবে হয়তো, আর এই দিক দিয়ে আমার পাইপলাইনে কানেক্টেড থাকবে ওয়েস্ট ওয়াটারের। কিন্তু এটার একটা স্পেসিফিক কাজ আছে, সেটা আমরা পরে দেখব। ঠিক আছে, এখন জয়েন্টে পড়ছি যেহেতু, সেটা আমরা না দেখলাম, পরে গিয়ে দেখবো যে ওটার কাজটা কি। আচ্ছা, সো এটা জাস্ট এমনিতে জয়েন্ট হিসেবে বললে যে এটা হলো 90 ডিগ্রি ঘোরাচ্ছে, আর এটা কত, এটা হলো, এটাও 90 ডিগ্রি ঘোরাচ্ছে। এটা এদিক দিয়ে আসছে আর এটা এদিক দিয়ে চলে যাচ্ছে, তো এটাও 90 ডিগ্রি ঘুরছে। আচ্ছা, তারপরে কাপলিং। কাপলিংটা কি? কাপলিং হলো যে এই যে তোমাদের কি বলে এখানে, দেখো এই যে কাপলিং হলো এটা, যে পাইপের মাথায় যদি আমরা এরকম ফিট করে দিই, দুই দুই পাশের দুই পাইপের মাথায়, তারপরে এটা একটা আরেকটার মধ্যে ঘুরায় ঘুরায় ঢুকাই দেওয়া যায় আর কি। তো এটাও কাইন্ড অফ জয়েন্ট। মানে জিনিসটা হলো এরকম যে একটা পাইপ আছে, সেই পাইপের মাথায় আমরা এরকম একটা কাপলিং ডিভাইস লাগাই রাখলাম। ঠিক আছে, আর আরেকটা পাইপের মাথায় আমরা একটা কাপলিং ডিভাইস লাগাই রাখলাম। এখন এটা হয়তো এটা থেকে একটু ছোট হবে ডায়ামিটারে, সো এটার ভেতরে এটাকে ঢুকায় কয়েকবার ঘুরাই দিলেই জিনিসটা লক হয়ে যাবে আর কি। ঠিক আছে, সো এটা হলো একটা কাপলিং, মানে এটা হলো একটা জয়েন্ট কাইন্ড অফ। তারপরে আছে কি টি। আচ্ছা, টিটা কি? টি হলো যে যদি আমরা এইগুলা দেখো, এই সবগুলাই কিন্তু ওয়ান ওয়ে ফ্লোর জন্য। ওয়ান ওয়ে ফ্লো বলতে বুঝাচ্ছি, পানিটা এইরকম আসছে, ধরো এখানে জয়েন্ট হয়ে এই যে কাপলিং হচ্ছে, ধরো এখানে হয়ে পানি আবার সোজা চলে যাচ্ছে, তাই না? তো পানি কিন্তু কোথাও ডিভাইড হচ্ছে না, সে যদি মানে যতটুকু পানি এসেছিল ততটুকু চলে যাচ্ছে, বা এই এই পাইপলাইনেও কি যতটুকু পানি এসেছিল ততটুকু পানি চলে যাচ্ছে। এখন যদি এমন হয় যে কোথাও ব্রাঞ্চ থাকে, মানে ডিভাইড হয়ে যায় পানি, ঠিক আছে, এইরকম যদি হয়, তো এইখানে যে জয়েন্টটা দেওয়া লাগবে ওইটাই হলো টি জয়েন্ট। এই যে এরকম এদিকে 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 এইটুকু অংশ হলো টি জয়েন্ট থাকবে। এবং এটা কি করবে, যে ফ্লো একদিক দিয়ে এসে ধরো যদি দুই দিকে ডিভাইড হতে হয়, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। এখন শুধু দুই দিকের জন্য না, টি জয়েন্টটা আসলে মানে নাম টি যদিও এই এইরকম, এটা দেখতে এরকম হবে আর কি। ঠিক আছে, এটা দেখতে এরকম হবে। তবে এটা হলো আহ মানে শুধু তিনটা পাইপ কানেক্ট না, এর এর বেশিও করতে পারে, চারটাও করতে পারে। ঠিক আছে, বা আরো লাগলে আরো পাইপও কানেক্ট করতে পারে। মোট কথা, যখনই ফ্লো ডাইভারশন হবে এবং ফ্লো ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে বিভিন্ন জায়গায়, তখন আমরা যে টাইপের জয়েন্ট ইউজ করবো সেটার নাম হবে টি। আর শেপ গুলো হতে পারে যে তিনটাকে কানেক্ট করবে, বা এইখানে যে ছবিটা দিয়েছে এখানে দেখো চারটাকে কানেক্ট করছে, ভার্টিক্যাল ফ্লো, হরাইজন্টাল ফ্লো, এইখানে কানেক্ট করে দিচ্ছে আর কি। সো এখানে ডিস্ট্রিবিউটেড হতে পারছে ফ্লো গুলা। বা এই মাথাটা অনেক সময় বন্ধ করেও টিটা করা হয়, যে এই মাথা বন্ধ করে দিলে তখন জাস্ট তিন দিকে কানেক্ট করছে। সো এইরকম হতে পারে আর কি, টি চার দিক বা তিন দিক আমার মানে ফ্লো গুলাকে কানেক্ট করে দেয়। আচ্ছা, আর হলো ফাইনালি যেটা বলছে যে কাপ, সরি ক্যাপ। ক্যাপটা কি? ক্যাপ হলো এই যে এরকম দেখতে। এই ক্যাপের কাজটা হলো যে ধরো আহ, যখন আমরা একটা বিল্ডিং বানাবো, ঠিক আছে, একটা বিল্ডিং বানানোর পরে সেইটার তো আহ ধরো কলাম গুলা, বিম গুলা, স্ল্যাব গুলা, এগুলা কাস্ট হয়ে যাওয়ার পরে ভেতরের কিন্তু অনেক কাজ তখনো বাকি থাকবে, এটা তো জাস্ট একটা ফ্রেম। তারপরে কিন্তু উপরে ওভারহেড ট্যাঙ্কটা বানাই ফেলে। কেন বানাই ফেলে? যে পরবর্তীতে যে কনস্ট্রাকশনের কাজটুকু হবে ভেতরে, সেখানে তো পানি দরকার হবে, তাই না? তো সেই পানিটা বাইরে থেকে আনা থেকে তো বেটার যে আমরা যদি
আমাদের যেহেতু ওভারহেড ট্যাঙ্ক বানাইতেই হবে, সেটা আগে বানাই ফেলি এবং সেখান থেকেই আমরা পানি ইউজ করব। তো সেটাই করে। এখন সেটা করার পরে এখন সেই পানিটা ধরো আমার একখানে ওয়াল বানাচ্ছি বা ফিনিশিং গুলা দিচ্ছি, সেগুলোতে কাজে লাগছে। তো সেখানে আমরা তো সেইটার জন্য সাপ্লাই পাচ্ছি। কিন্তু বাকি যে প্লাম্বিং সিস্টেমের লাইন গুলা থাকবে, যেগুলা তৈরি করা হবে আর কি, যেমন ধরো সিঙ্কের মধ্যে যে ট্যাপটা যাচ্ছে বা শাওয়ারের যে পার্টটা আছে, এইগুলার এইগুলার মানে দিয়ে তো পানি পড়তে থাকবে, তাই না, যদি বন্ধ না করে রাখি। মানে এই যে ট্যাপ বা এইসব জিনিসপাতি তো শুরুতে লাগানো হয় না। শুরুতে কি করা হয় যে ধরো এই প্লাম্বিং সিস্টেম তৈরি করা হচ্ছে, যে এই ছাদ থেকে পাইপ আসছে, এখানে ধরো একটা ব্রাঞ্চ গেল, সেই ব্রাঞ্চটা গিয়ে ধরো এইখানে একটা শাওয়ারের লাইন আছে, ঠিক আছে, এইদিকে এসে ধরো একটা পাইপ লাইন আছে, ঠিক আছে, এইদিকে এসে ধরো আবার একটা ল্যাবরেটরির ওই যে ট্যাঙ্ক যেটা আছে, ফ্লাশ ট্যাঙ্ক, ট্যাঙ্কের সাথে কানেক্টেড আছে। তো এই মাথাগুলা কি থাকে, এই মাথাগুলো তো ওপেন থাকে, তাই না। এইখানে তো আমরা শাওয়ারের ওইটাও লাগাবো না ফার্স্টে, ট্যাপটাও লাগাবো না, বা এটা ট্যাঙ্কের ভিতরেও কানেক্টেড করে দিব না, কারণ সেগুলা তো পরের ব্যাপার। আমার তো এখনো বিল্ডিং ই ঠিকভাবে তৈরি হয়নি, সবকিছু তৈরি হওয়ার পরে না লাস্টের এই ফিটিংস গুলো লাগানো হয় বা ফিক্সচার গুলো লাগানো হয়। তো এখন আমি যদি মানে ওভারহেড ট্যাঙ্কটা তৈরি করি এবং সেটাতে পানি ভরে রাখি, তাহলে কি হবে, পানিটা এই দিক দিয়ে পড়ে যেতে থাকবে না যদি এগুলো ওপেন থাকে সবগুলো লাইন। আমার তো সব দিক দিয়ে পানি দরকার নাই, আমি হয়তো আমার কাজের জন্য যে কোনো একটার সাথে পাইপ কানেক্ট করে আমি সেখান থেকে আমার ওয়ালের কনস্ট্রাকশন বা অন্যান্য কাজে ইউজ করব, কিন্তু বাকিগুলা দিয়ে পানি পড়ে যেতে থাকবে না। সেই জিনিসটা ঠেকানোর জন্য এই ক্যাপটা লাগাই দেওয়া হয় মুখে। ঠিক আছে, ক্যাপ লাগাই দিলে পানি বন্ধ হয়ে থাকে। এই যে ক্যাপ লাগাই দিলাম, এখানে ক্যাপ লাগাই দিলাম, ক্যাপ লাগাই দিলাম, এখান দিয়ে এখন পানি পড়বে না। এবং পরবর্তীতে যখন আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আমি ফিক্সচার গুলা লাগানো শুরু করব, ফিটিংস গুলা লাগানো শুরু করব, তখন হলো ক্যাপটা খুলে ধরো এখানে ট্যাপ লাগাই দিব, এইখানে ক্যাপ, সরি মানে শাওয়ারের অংশটা লাগাই দিব, এইখানে ক্যাপটা খুলে ট্যাপ লাগাই দিব, ঠিক আছে, এখানে ফ্লাশ ট্যাঙ্কটা বসাই দিব। সো পরবর্তীতে ক্যাপ খুলে ওই কাজগুলো করা হবে। সো প্রাথমিকভাবে পানির ফ্লোটা আটকাতে ক্যাপটা ইউজ করা হয়। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো এই গেল টাইপস অফ জয়েন্টে গেলাম। এখন আমরা আসি যে টাইপস অফ প্লাম্বিং, তো অলরেডি বললাম দুই টাইপের, একটা হলো ওয়াটার সাপ্লাই প্লাম্বিং আর একটা হলো ড্রেনেজ প্লাম্বিং বা ড্রেনেজ সিস্টেম যেটা। আচ্ছা, এখন ওয়াটার সাপ্লাইটা ওই যে যেটা বলছিলাম যে দুই রকম হতে পারে, একটা ডাইরেক্ট সিস্টেম, একটা ইনডাইরেক্ট সিস্টেম। ঠিক আছে, ডাইরেক্ট সিস্টেম, হ্যাঁ বলো। পাইপ গুলো, আমাদের যে পাইপ ফিটিংস গুলো, এগুলোর কি স্যার থিকনেস সবগুলো সেমই হবে নাকি আমাদের প্রেসার অনুযায়ী এগুলো থিকনেস হ্যাঁ, চেঞ্জ পাইপ হবে? তো আলাদা হবে, মানে আলাদা হবে, যেখানে যেরকম দরকার, যেখানে বেশি পানি দরকার সেখানে বড় পাইপ হবে, যেখানে কম দরকার সেখানে ছোট হবে। আবার ওয়াটার প্রেসার কোনখানে কিরকম আসবে সেটার উপর ডিপেন্ড করে। ধরো যেসব জায়গায় প্রেসার কম আসবে, মানে ধরো নিচের দিকের ফ্লোর গুলা, নিচের দিকে না সরি উপরের দিকে একদম টপ ফ্লোর গুলা, টপ ফ্লোরে তো প্রেসার একটু কম আসবে স্বাভাবিকভাবে, যেহেতু এটার সাথে ট্যাঙ্কের হাইটের ডিস্টেন্স খুব বেশি না। তো সেইখানে কোনো জায়গায় প্রেসার কম আসলে আমরা বড় পাইপের জায়গায় সেখানে ছোট পাইপ ইউজ করবো, যাতে পানিটা অ্যাটলিস্ট প্রেসারে বের হয়। কারণ বড় পাইপ দিলে তো দেখা যাবে খুব আস্তে আস্তে পানি বের হচ্ছে। তো এইসবের উপর ডিপেন্ড করে পাইপের সাইজ সিলেক্ট করা হয় আর কি। আচ্ছা, এখন এই যে ওয়াটার সাপ্লাই সিস্টেম যে আমরা এই যে ওয়াটারটা দিচ্ছি, এই ওয়াটারটা কিভাবে আসছে? তো এটা কি ওভারহেড ট্যাঙ্ক থেকে আসছে নাকি অন্য কোনো খান থেকে আসছে? একটা আছে ডাইরেক্ট সিস্টেম। ডাইরেক্ট সিস্টেম হলো, তোমরা কি সাপ্লাইয়ের নাম শুনেছো? সাপ্লাইয়ের পানি যে দেয়, এই যে সায়দাবাদের এদিকেও মনে হয় এখনো আছে, আরো কিছু জায়গায় আছে ঢাকায়, যদিও এখন বেশিরভাগ বাসায় ওভারহেড ট্যাঙ্ক বানিয়ে ফেলছে, কিন্তু আগের আমলে সাপ্লাইয়ের পানি অনেক প্রচলিত ছিল আর কি, সব জায়গায় সাপ্লাইয়ের পানি যাইতো দেখা যেত। শোনো নাই কেউ? জি স্যার। সাপ্লাইয়ের পানি মানে কি বোঝায়, যে একটা থাকে, ধরো একটা টাওয়ার থাকে, পানির ওয়াটার ট্যাঙ্ক যেগুলা, ঠিক আছে, টাওয়ারের মাথায় বিশাল বিশাল ট্যাঙ্ক বসানো থাকে ওয়াটারের। স্যার আমার বাসার সামনেই আছে স্যার। হ্যাঁ, তো বিশাল বিশাল ট্যাঙ্ক বসানো থাকে। সেই ওয়াটার ট্যাঙ্কে কি হয়, যে ওয়াটার ট্যাঙ্কের সাথে পাইপ কানেক্টেড থাকে ধরো, এবং সেইগুলা বিভিন্ন বাসা বাড়িতে কানেক্টেড থাকে। যেমন এখানে যদি একটা বাসা আঁকি, আচ্ছা, এখন এটা কানেক্টেড থাকে, তো এটা থেকে পানিটা যায় কিভাবে? এটাও কিন্তু গ্র্যাভিটিতেই পানি যায়। কিভাবে যায় বলি, যে আমরা বিশাল পরিমাণ পানি, মানে একটা এলাকার জন্য পানিগুলো এখানে জমাই রাখলাম, ঠিক আছে, মানে তুললাম আর কি এখানে পানি কোনোখান থেকে পাইপিং করে বা কি বলে ওই যে পাম্প চালিয়ে তোলার পরে, এরপরে পানিটা কি হবে, এটা তো অনেক উঁচুতে আছে তাই না। এখন বলো তো আমাকে, এইখান থেকে যদি পাইপ এভাবে কানেক্ট করে দিই, এখান পর্যন্ত পানি উঠবে না? অটো নিচ দিয়ে আসলেও তো পানি উঠবে এখান থেকে, সেটা তো বুঝতে পারছো তাই না, যেহেতু পানির লেভেলটা আছে এই জায়গায়।
সো এই লেভেল পর্যন্ত পানি সবসময় উঠবে। তুমি পাইপলাইনটাকে নিচ দিয়ে নিয়ে আবার যদি উপরে উঠাও, তাও কিন্তু পানিটা এদিক দিয়ে গিয়ে ওখানে ওই লেভেল পর্যন্ত উঠে যাবে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। সো এই ট্যাঙ্কটা এর জন্য অনেক উপরে রাখা হয়, এবং তার থেকে নিচের যে ফ্লোর গুলা থাকবে বিভিন্ন বাসা বাড়িতে, সেগুলাতে আর কোনো ধরনের পাম্পিং বা কিছু লাগবে না। অটোমেটিক গ্র্যাভিটির মানে গ্র্যাভিটি বলতে এই যে যে হেডটা, ওয়াটার হেড বা পটেনশিয়াল এনার্জি, সেটার কারণেই পানিটা কিন্তু উঠে যাবে এতটুকু পর্যন্ত। সো এইখানে ধরো কানেক্টেড থাকবে। এখন এটার সমস্যাটা কি? সমস্যাটা হলো এটা তো সারাক্ষণ দিতে পারবে না, তাই না? পানিটা সারাক্ষণ দিতে পারবে না, কারণ হলো এটা সারাক্ষণ অন করে রাখতে তো অনেক অপচয় হয়েছে। সেই জন্য সিস্টেম যেটা থাকে যে ধরো আহ মানে একটা টাইম থাকে আর কি, এতটা থেকে এতটা পর্যন্ত পানি দেওয়া হবে। তখন কি করে মানুষজন, যে বিভিন্ন পাত্র টাত্র নিয়ে সবখানে পানি জমায় রাখে এবং পরবর্তীতে বাকি সারাদিন ওটা ইউজ করে আর কি। তো এটা তো একটা আসলে বিশাল অসুবিধা, যখন ট্যাপ খুলছি তখনই আমরা পানি পাচ্ছি না, মানে একটা সার্টেন টাইমে পাচ্ছি, বাকি সময় আমরা কোনো পানি পাচ্ছি না। আচ্ছা, আরেক ধরনের ডাইরেক্ট সিস্টেম হতে পারে যে আমরা ওই ট্যাঙ্ক ট্যাঙ্ক কিছু করব না, তার বদলে আমরা হলো পানি তুলে, যেখান থেকে পানি তুলবো, পানি তুলে একটা পাম্প চালু থাকবে, 24 ঘন্টা পাম্পিং করতে থাকবো পানিটাকে। তার মানে এখন দেখো, এইখানে নিচ থেকে পানি কিন্তু কখনোই উপরে উঠে যাবে না, তার গ্র্যাভিটির কারণে বা পটেনশিয়াল এনার্জির কারণে সে উপরে উঠে যাবে না, তাকে জোর করে উঠাইতে হবে। সেখানে একটা পাম্প থাকবে, সেটা 24 ঘন্টা পাম্প করতে থাকবে এবং পানিকে উঠাইতে থাকবে। সেগুলা হলো ট্যাপের সাথে কানেক্টেড থাকবে। সো এখন যখনই তুমি ট্যাপ খুলবা, তুমি কিন্তু পানি পেয়ে যাচ্ছ, কিন্তু পানিটা কিন্তু ডাইরেক্ট উঠে আসছে একদম। আচ্ছা, এখন এইখানে সমস্যাটা কি? এইটার সমস্যাটা হলো যে আমাকে 24 ঘন্টা পাম্প চালাতে হচ্ছে। আমি তো সবসময় পানি ইউজ করব না, ঠিক আছে? যখন ট্যাপ গুলা বন্ধ থাকবে ধরো, সেই সময় কিন্তু আমার পাম্পটা চলছে। তো এটা অনেক কম এফিশিয়েন্ট একটা জিনিস, মানে এটা অনেক এনার্জি লস হচ্ছে, খামোখা এনার্জি লস হচ্ছে, ঠিক আছে? তো এইগুলো হলো ডাইরেক্ট সিস্টেম। ডাইরেক্ট সিস্টেম মানে যেটাতে আমার পানিটা হলো মানে অন্য কোনো সোর্স থেকে এনে আমরা ডাইরেক্ট করছি আর কি এইগুলাতে। আচ্ছা, আর ইনডাইরেক্ট সিস্টেম হলো যেটা যেটা হলো তোমার এখন সবচেয়ে বেশি করা হয়। স্যার হ্যাঁ বলো। স্যার ডাইরেক্ট সিস্টেমের ক্ষেত্রে যে টাওয়ারটা আছে স্যার, ওইটার থেকে যখন পানি আসবে একটা নির্দিষ্ট টাইমের জন্য, ওইটা থেকে ওভারের ট্যাঙ্কে পানি মানে স্টোর করে রাখলেও তো হয়ে যায়, তাহলে তো পরবর্তীতে ইউজ করা যায়। হ্যাঁ, ওটা থেকে ওভারের ট্যাঙ্কে করা যায়। এখন আসলে যে জিনিসটা বলছিলাম, যে এটা আসলে আগের মানে যুগের জিনিসটা ছিল, এখন তো এটা নাই, মানে এখন খুবই কম আছে। তো সেই সময় তো ওভারহেড ট্যাঙ্ক বা ওই আহ এগুলা ছিল না আর কি, খুব একটা প্রচলন ছিল না ওইসবের। তো তখন আসলে মানে ডাইরেক্ট প্রত্যেকটা বাসায় কানেক্টেড করে দিত আর কি জিনিসগুলা। এখন যখন ওভারহেড ট্যাঙ্ক চলে আসছে এবং ডিপ টিউবওয়েলের সিস্টেম চলে আসছে, তখন তো আসলে সবগুলা বাসায় এখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তারা নিজেদের পানি নিজেরাই তুলতে পারছে। জি স্যার। আচ্ছা, এরপরে আর ওইটা আরেকটা কারণ হলো এরকম যে তোমার যদি নিজস্ব পানি তোলার সিস্টেম থাকে বাসার, তাহলে তোমার একটা ফ্লেক্সিবিলিটি থাকবে যে তুমি যত ইচ্ছা পানি ইউজ করতে পারো। মানে যদিও পানির অপচয়টা তো অবশ্যই আমাদের আহ মানে ব্রড সেন্সে চিন্তা করলে পানির অপচয়টা আমাদের জন্য খারাপ, ঠিক আছে? কারণ এই যে পানির লেয়ার নেমে যাচ্ছে এবং ভবিষ্যতে দেখা যাবে তোলা যাচ্ছে না ডিপ টিউবওয়েল দিয়ে পানিতে, সেগুলো তো আর মানুষজন চিন্তা করে না। আমাদের দেশের মানুষজনকে সেগুলো চিন্তা করছে কখনো? তারা হলো ইউজ মানে করে আর কি ইচ্ছা মতো, এবং দেখতে পাচ্ছে যে যেহেতু আমার নিজস্ব পাইপ পাম্প যদি থাকে এবং ওভারহেড ট্যাঙ্ক থাকে, আমি যত ইচ্ছা পানি ইউজ করতে পারছি। তো এই কারণে যত ইচ্ছা অপচয় করে। কিন্তু যখন জিনিসটা সেন্ট্রালি আসবে, ঠিক আছে, মানে গভর্নমেন্ট থেকে পানিটা সাপ্লাই করা হবে বা সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি থেকে পানিটা সাপ্লাই করা হবে, তখন তো এই অপচয়ের সুযোগটা দেওয়া যাবে না, তাই না? তো তখন যদি প্রত্যেকের ট্যাঙ্ক ভরতে দেওয়া হয়, ফুল ট্যাঙ্ক ভরতে দেওয়া হয়, তাহলে বিশাল পরিমাণ পানি লাগবে, এত পানি তো সাপ্লাই দিতে পারবে না। এর জন্যই তারা একদম লিমিটেড টাইমে লিমিটেড পানি সাপ্লাই দেয়, যাতে মানে মানে কেউ অপচয় না করে আর কি, যতটুকু দরকার ততটুকু ইউজ করে। সো এটা আসলে একটা ভালো দিকও বলতে পারো, মানে যদি অপচয়ের দিক থেকে চিন্তা করি, এটা আসলে ডাইরেক্ট সিস্টেমের একটা পজিটিভ দিক। বুঝতে পেরেছো? জি তো স্যার। তুমি যেটা বললে সেটা আসলে দেখা যাবে যে অ্যালাউ করবে না, মানে যখন লাইনটা কানেক্ট করবে তখন ওরকম ট্যাঙ্কে লাইন কানেক্ট করতে অ্যালাউ করবে না। আচ্ছা, তারপরে হলো আহ এখন দেখি, এখন হলো ইনডাইরেক্ট সিস্টেম। যেটা ইনডাইরেক্ট সিস্টেম হলো এটা আমাদের বাসা বাড়ির সিস্টেম, যে ছাদে একটা ট্যাঙ্ক থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই শুধু ছাদে ট্যাঙ্ক থাকে না, বেশিরভাগ ক্ষেত্রেই নিচেও একটা ট্যাঙ্ক থাকে। সো বেসিক্যালি এই হলো বাসা, এবং এটার ছাদে একটা ওভারহেড ট্যাঙ্ক থাকবে আর নিচে হলো একটা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থাকবে।
সো ফার্স্টে কি হবে যে এই আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থেকে ওভারহেড ট্যাঙ্কে পানিটা যাবে, জমানো হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আপফিড। এই যে আপফিড, যে পানিটাকে যে মানে আমরা মেশিন দিয়ে সাফিসিয়েন্ট প্রেসার দিয়ে এটাকে উঠে দিচ্ছি উপর পর্যন্ত, এটা হলো আপফিড। তাহলে আপফিডের সময় কিন্তু আমার প্রেসার লাগছে, তাই না, এনার্জি লস হচ্ছে। আর ডাউনফিড হলো যখন এইটা থেকে আমরা প্রত্যেকটা ফিক্সচারে পানির কানেকশন দিয়ে দিব, এবং সেটাতে আমার কোনো এনার্জি লস হবে না, কারণ সেটা গ্র্যাভিটির কারণেই পানি ফ্লো করবে। সেটা হলো ডাউনফিড। সো প্রত্যেকটা ইনডাইরেক্ট সিস্টেমে দুইটা পার্ট থাকে, একটা আপফিড একটা ডাউনফিড, যে ফার্স্টে পানিটাকে তুলতে হবে উপরে, তারপর পানিটা আমরা সাপ্লাই দেব। আচ্ছা, এই যে এখানে লেখা আছে এগুলা পড়ে নিবা। এখন বলো এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা? স্যার বলো। স্যার ফার্স্টে যেটা ডিরেক্ট সিস্টেম বললেন ওইটার ক্ষেত্রে রিজার্ভার থেকে যে ট্যাঙ্কে যাচ্ছে ওইটা কি ইনডিরেক্ট হয়ে যাচ্ছে না তাহলে? দুইটা প্রসেসে রিজার্ভার থেকে ট্যাঙ্কে কই যাচ্ছে? স্যার ওই সেকেন্ড আর একটা বলছিলেন তখন যে এখন এটা ইউজ করা হয়। এখন তো ইউজ করা হয় এইটা, এই যে এখন যেটা আঁকলাম, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থেকে ওভারহেড ট্যাঙ্কে নেয়, তারপরে সেখান থেকে প্রত্যেক তালা দেয়। এটা তো ইনডাইরেক্ট সিস্টেম। জি স্যার। আর আগেরটা যেটা বললাম সেটা সেটা হলো আগের কালে বেশি ইউজ হতো, এখন কিছু কিছু এলাকায় এখনো আছে। ঢাকাতে কিছু কিছু এলাকায় আছে, বা ঢাকার বাইরে তো আছেই অন্যান্য জায়গায়। তো সেগুলাতে ট্যাঙ্কে রিজার্ভ করে না, সেগুলাতে ওই মানে যে পানির ওয়াটার ট্যাঙ্কটা যেটা সেন্ট্রালি থাকে সেখান থেকে ডাইরেক্ট প্রত্যেকটা ফ্লোরে কানেক্ট করা হয়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা এখন ড্রেনেজ সিস্টেমে যাই। সো পানির ব্যাপার স্যাপার আমরা বুঝে ফেললাম। পানির আর এর থেকে বেশি কিছু বোঝার নাই, যে দুই ভাবে পানি দেয়। আর সেকেন্ড ভাবে যে দেয় সেটার কিন্তু অলরেডি আমরা ডিজাইনও শিখেছি, তাই না, যে কিভাবে ওভারহেড ট্যাঙ্কের ভলিউম কিরকম হতে হবে, বা হাইট কিরকম হতে হবে, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কের এরিয়া কিরকম হতে হবে, সেগুলো ক্যালকুলেশন আমরা জেনে গেছি অলরেডি। এবং ওই যে কতজন মানুষ আছে কিভাবে হিসাব করে সবই জানি। তো এটা অলমোস্ট তোমাদের একটা মানে আইডিয়া আছে আর কি সবকিছু সম্পর্কে। এখন ড্রেনেজ সিস্টেমে গেলে, ড্রেনেজ সিস্টেম দুই রকম, একটা স্যানিটারি ড্রেনেজ সিস্টেম আর একটা স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেম। আচ্ছা, স্যানিটারি ড্রেনেজ সিস্টেম কি? স্যানিটারি ড্রেনেজ সিস্টেম হলো বাসাবাড়ির সাথে কানেক্টেড যত ড্রেনিং সিস্টেম আছে সব স্যানিটারি ড্রেনেজ সিস্টেম। ড্রেনেজ সিস্টেম যে মানে বাসাবাড়ির সব ওয়েস্ট ওয়াটার যেখানে যাচ্ছে, মানে এখন এটা হতে পারে কোনো ফ্লোরের ওয়েস্ট ওয়াটার, হতে পারে রুফের ওয়েস্ট ওয়াটার, মানে রুফে কোনো কারণে যদি ওয়েস্ট ওয়াটার হয়, বা নিচে যে কোনোখানেই হোক, এইটার ড্রেনেজটা হলো স্যানিটারি ড্রেনেজ সিস্টেম। আর স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেম হলো যে স্টর্মের কারণে যে পানিটা হয়, ঠিক আছে, যেমন রাস্তা থেকে যে পানিটা দুই পাশে ড্রেনে চলে যায়, বা ছাদে যে বৃষ্টির পানি যেটা হয় রেইন ওয়াটার স্পাউট দিয়ে, যে আমরা দেখেছিলাম না রেইন ওয়াটার স্পাউট থাকে, সেইগুলা দিয়ে যে পানিগুলা যায়, এইগুলা যে ড্রেনেজের সাথে কানেক্টেড থাকে সেটা স্টর্ম ওয়াটার ড্রেনেজ সিস্টেম। আচ্ছা, এখন বলো তো তোমরা এমনিতেই যে এই দুইটা কি আলাদা হওয়া উচিত না, মানে ড্রেনেজ সিস্টেমটা আলাদা হওয়া উচিত না? সিস্টেম বলতে আমি বুঝাচ্ছি যে ধরো বাসা থেকে তো কালেক্ট করে ফেললাম সব ওয়েস্ট ওয়াটার, আর এদিকে রাস্তা বা অন্য জায়গা থেকেও আমরা স্টর্ম ওয়াটার সব কালেক্ট করে ফেললাম। এখন যে ওয়াটারটা আমরা নিয়ে যাব, মানে এটা তো নিচে দিয়ে লাইন চলে যায় আর কি, রাস্তার নিচে দিয়ে বা মাটির নিচ দিয়ে ইয়ে থাকে, তো এই এই লাইনগুলো আলাদা হওয়া উচিত না দুইটার ক্ষেত্রে? আলাদা হওয়া উচিত, তাই না? তো আমাদের দেশে আসলে বেশিরভাগ জায়গায় আলাদা নাই। ঠিক আছে, একই স্টর্ম ওয়াটার ড্রেনেজ যেটা আছে সেটার মধ্যেই সব ধরনের ড্রেনেজ, মানে সব ধরনের ওয়েস্টও ফেলা হয়, সবকিছুই করা হয়। ঠিক আছে, সো এটা আসলে মেনটেন করে না, কিছু জায়গায় করে কিছু জায়গায় করে না, মানে কোনো ঠিক ঠিকানা নাই আর কি। তো কিন্তু আসলে হওয়া উচিত, এবং কেন হওয়া উচিত সেই কারণগুলো আমরা দেখবো। তো আগে একটু দেখে নেই যে আমরা বাসাবাড়ির ওয়েস্ট যেটা আছে, যেটা স্যানিটারি ড্রেনেজ সিস্টেম, সেই ড্রেনেজ সিস্টেমটা কিরকম। আচ্ছা, সেই ড্রেনেজ সিস্টেমটা দুই রকম হতে পারে, একটাকে বলবো ওয়ান পাইপ ড্রেনেজ আর একটাকে বলবো টু পাইপ ড্রেনেজ। ঠিক আছে, ওয়ান পাইপ ড্রেনেজ যেটা, ওয়ান পাইপ ড্রেনেজ যেটা সেইটা হলো এই পাশের এটা আচ্ছা এটা না, আসলে ওয়ান পাইপ ড্রেনেজ আগে টু পাইপটা বললে তারপরে ওয়ান পাইপটা বলতে সুবিধা হবে। টু পাইপ ড্রেনেজ সিস্টেম মানে হলো যে দুই ধরনের আমরা ওয়েস্ট ওয়াটারটাকে দুইটা ভাগে ভাগ করব, এবং প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা লাইন দিয়ে যাবে, দুইটা মিক্সড হবে না। ঠিক আছে, দুইটা ভাগ কিভাবে ভাগ করছি, একটাকে বলছি গ্রে ওয়াটার, আরেকটাকে বলছি ব্ল্যাক ওয়াটার। গ্রে ওয়াটারটা কি? গ্রে ওয়াটারটা হলো, আচ্ছা ব্ল্যাক ওয়াটারটা কি সেটা বুঝো। ব্ল্যাক ওয়াটারটা হলো যে যেগুলা ল্যাবরেটরি বা ইউরিনালের সাথে কানেক্টেড থাকে লাইনগুলা, এবং সেখান দিয়ে যে ওয়েস্টটা যায়
সেটাই ব্ল্যাক ওয়াটার, শুধুমাত্র ল্যাবরেটরি এবং ইউরিনাল এই দুইটা। সো এটার মধ্যে কি থাকে, হিউম্যান ওয়েস্ট থাকে, তাই না? ফিসিস থাকে, ইউরিন থাকে, তারপরে টিস্যু থাকে, বা আরো যেগুলো ওয়েস্ট ওয়েস্ট মানে থাকে আর কি। এই সবকিছুর যে মিক্সচার যে ওয়াটারটা, সেটা হলো ব্ল্যাক ওয়াটার বলছে এটাকে। এবং এটাকে আর মানে এটার মধ্যে সবচেয়ে বেশি জার্মস থাকবে আর কি, বুঝাই যাচ্ছে। ঠিক আছে, সবচেয়ে বেশি কন্টামিনেশন থাকবে এর মধ্যে। আরেকটা হলো গ্রে ওয়াটার। গ্রে ওয়াটার হলো এই ল্যাবরেটরি এবং ইউরিনাল এগুলো ছাড়া বাকি যাবতীয় সবকিছুর সাথে যে ওয়েস্ট ওয়াটার সিস্টেম কানেক্টেড থাকে, সেটা হলো সেখান দিয়ে যে পানি যায়, সেটা হলো গ্রে ওয়াটার। এটা হলো যেমন সিঙ্কের সাথে, বাথটাবের সাথে, কিচেনে, তারপরে ধরো ওই যে কি বলে ওয়াশিং মেশিনের সাথে। তো এইগুলা থেকে যে পানিগুলো যাচ্ছে, so এইখানে পানিগুলো বেসিক্যালি কি হবে যে কোনো কিছু ধোয়ার পরে ওই পানিটা, তারপরে ধরো বেশিরভাগ সোপ ওয়াটার থাকবে, দেখা যাবে যে এই যে সাবান দিয়ে হাতটা ধোয়ার পরে সেই পানিটা যাচ্ছে। তারপরে কিচেনে ধরো ডিশ এগুলো ওয়াশ করার পরে সেই সব পানি যাচ্ছে। তো সেইগুলার যে মিক্সচার হবে সেটা হলো গ্রে ওয়াটার। তো এটাতে তুলনামূলকভাবে ব্ল্যাক ওয়াটার থেকে মানে কন্টামিনেশন কম থাকবে, কারণ এটাতে কোনো হিউম্যান ওয়েস্ট থাকবে না। এটাতে অন্যান্য ধরনের ওয়েস্ট থাকবে, বাট হিউম্যান ওয়েস্ট থাকবে না। ঠিক আছে, তো এই হিউম্যান ওয়েস্টের জন্য আমরা দুইটাকে আলাদা ভাগে ভাগ করে ফেলছি। এখন দুইটাকে যদি আমরা দুইটা আলাদা পাইপলাইন দিয়ে নেই, মিক্স না করে, তাইলেই সেটাকে বলবো টু পাইপ সিস্টেম। যেমন এখানে দেখো, এই যে এই টয়লেটটা কিসের সাথে কানেক্টেড, একটা পাইপের সাথে, আবার সিঙ্কটা অন্য আরেকটা পাইপের সাথে কানেক্টেড। ঠিক আছে, তো এই দুইটা আলাদা সিস্টেম হলে সেটাকে বলবো টু পাইপ সিস্টেম। আর যদি এমন হতো যে সিঙ্কটা আসলে এইখানের সাথে কানেক্টেড, মানে এখানে এই পাইপটা নাই, ঠিক আছে, একই পাইপের সাথে এটাও কানেক্টেড, সিঙ্কও কানেক্টেড, সবকিছুর ওয়াটার একসাথে যাচ্ছে, মিক্সড হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলবো ওয়ান পাইপ সিস্টেম। এইটুকু কি বোঝা গেছে যা বললাম? স্যার ওয়ান পাইপ সিস্টেমটা স্যার আরেকটা কোশ্চেন। ওয়ান পাইপ সিস্টেম হলো যখন এই দুইটাকে আলাদাভাবে নিব না, একই পাইপ দিয়ে নিব। ব্ল্যাক ওয়াটার, গ্রে ওয়াটারকে একই পাইপ দিয়ে নিব। একই পাইপ দিয়ে নেওয়া মানে কি, তারা মিক্সড হয়ে যাবে আর কি। বেসিক্যালি সিঙ্ক থেকেও যে পানিটা আসছে সেটাও যেখানে যাচ্ছে, আমার ল্যাবরেটরি থেকে যে মানে ওয়েস্টটা আসছে সেটাও একইখানে যাচ্ছে, সো মিক্সড হয়ে যাচ্ছে, সেটাই হলো ওয়ান পাইপ সিস্টেম। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন কথা হলো যে কেন ওয়ান পাইপ সিস্টেম, কেন টু পাইপ সিস্টেম? টু পাইপ সিস্টেমের উদ্দেশ্য হলো যে ওই যে বললাম যে পানির দুইটার ধরন আলাদা, একটা হিউম্যান ওয়েস্ট আছে আর একটাই নাই। সো আমাদের আলটিমেট উদ্দেশ্যটা কি? আমাদের আলটিমেট উদ্দেশ্য এই পানিটা আমরা করব কি, ধরো একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে যদি চিন্তা করো, রেসিডেন্সিয়াল বিল্ডিং এ এই যে হিউম্যান ওয়েস্টটা কোথায় যায় বলো তো? নদীতে কি করা হচ্ছে? নদীতে আসলে যায়, হ্যাঁ আমাদের দেশে যায়। আহ মাটির নিচে দেওয়ার কথা। মাটির নিচে না, মানে বেসিক্যালি যেখানে যাওয়ার কথা সেটা হলো সেপটিক ট্যাঙ্ক। ঠিক আছে, সেপটিক ট্যাঙ্ক থাকে, বেশিরভাগ বিল্ডিং এ সেপটিক ট্যাঙ্ক থাকে। তবে তুমি প্রথমে যে বললা, তোমার কথাও কমপ্লিটলি ভুল না, কিছু কিছু বাসা বাড়ি থেকে ডাইরেক্ট কানেকশন থাকে, নদীতেও চলে যায় আর কি। আচ্ছা, এখন সেপটিক ট্যাঙ্কে যাওয়ার কথা, এখন এই সেপটিক ট্যাঙ্কে যে যাবে সেইটাতে যদি আমরা দুই টাইপের ওয়াটারই পাঠাই, মানে আমার যদি ওয়ান পাইপ সিস্টেম করে দেই যে সব ওয়াটারই সেপটিক ট্যাঙ্কে চলে যাচ্ছে, তাহলে তো আমার সেপটিক ট্যাঙ্কের উদ্দেশ্যটাই ফুলফিল হলো না। কারণ ওখানে কি ওভারফ্লো হয়ে যাবে না কয়েকদিন, মানে অল্প কয়েকদিনের মধ্যে ট্যাঙ্ক ভরে যাবে, তখন আবার সেটা ক্লিন করা লাগবে বা ইয়ে করা লাগবে। তো আমার সেপটিক ট্যাঙ্কের উদ্দেশ্যটা কি? সেপটিক ট্যাঙ্কের উদ্দেশ্য হলো যে সলিড ওয়েস্ট ওখানে যাবে, এবং সেইটা ওরকম সিস্টেম থাকবে যে সলিড ওয়েস্টটাকে মানে এটা ড্রাই হয়ে জমতে থাকবে আর কি, এবং এটা যাতে অনেক দিন পর্যন্ত এখানে সলিড ওয়েস্ট জমানো যায়, পরবর্তীতে কোনো এক সময় হয়তো সেটা ক্লিন করা হয়, পুরোটা এমটি করা হয়, তারপরে আবার ওখানে সলিড ওয়েস্ট জমতে থাকবে। তো সেটাই তো সেপটিক ট্যাঙ্কের উদ্দেশ্য। কারণ মানে সমস্যাটা যেটা হলো যে বাকি পানি যেগুলো আছে সেগুলা কিন্তু অনেক সময় মানে মাটিতে দিলেও মানে মাটি শুষে নেয় আর কি। কিন্তু এই ওয়েস্ট, হিউম্যান ওয়েস্ট যেগুলো সলিড ওয়েস্ট, সেটা তো আমরা যে কোনো সেখানে ফেলতে পারবো না, তাই না? মাটিতে ফেললে মাটি কন্টামিনেটেড হয়ে যাবে, পুরো জার্মসে ভরে যাবে আর কি। তো এর জন্য এইটা ট্রিট করার জন্য এই আলাদা সিস্টেমটা আছে সেপটিক ট্যাঙ্ক। কিন্তু ওই যে আমরা যদি ওয়ান পাইপ সিস্টেম করে যাই, তাহলে সমস্যাটা হচ্ছে যে বাকি ধরো সারাক্ষণ এই যে মানে আমরা টয়লেটে ধরো কতটুকু বা ওয়েস্ট থাকে বা কতটুকু বা পানি ইউজ করা হয় প্রত্যেকদিন, কিন্তু তার থেকে অনেক গুণ বেশি পানি ইউজ করা হয় সিঙ্কে। ঠিক আছে, বা গোসলের সময় বা ওই সব কারণে, বা কিচেনে। তো ওই সব পানি যদি গিয়ে ওখানে জমে, তাহলে তো কিছু হলো না, মানে ওটা তো সেপটিক ট্যাঙ্কে ওভারফ্লো হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো এর জন্যই আমার টু পাইপ সিস্টেমটা দরকার, যাতে আমরা শুধুমাত্র ওই ওই ওয়েস্ট, হিউম্যান ওয়েস্ট ওয়ালা অংশটা আমরা সেপটিক ট্যাঙ্কে কানেক্ট করে দিব, যে এই পাইপটাকে আমরা সেপটিক ট্যাঙ্কে কানেক্ট করে দিব। আর এই পাইপটা যেটা আছে,
সেটা মানে মাটিতে ছাড়বো না, অবশ্যই মাটিতে ছাড়ার এক্সাম্পল এমনি দিলাম। এটা যেটা করব সেটা হলো এইটাকে আমরা মানে ওয়েস্ট লাইনের সাথে কানেক্ট করে দিব, ওই যে তোমার যেটা হলো মিউনিসিপ্যালিটির লাইন গুলা থাকে মানে রাস্তার নিচে দিয়ে, সেইগুলোর সাথে এই লাইনটাকে কানেক্ট করে দিব প্রত্যেকটা বাসা বাড়ির। সো ওইটার জন্য এর জন্যই শুরুতে ওই যে বললাম না, দুইটা আলাদা লাইন থাকে, স্যানিটারি ড্রেনেজ, ওয়েস্ট স্টর্ম ওয়াটার ড্রেনেজ। এই স্যানিটারি ড্রেনেজ সিস্টেমের সাথে কানেক্ট করে দিতে হবে সেগুলা, ঠিক আছে, যাতে ওই ওয়াটারটা মানে অন্য একটা জায়গায় চলে যায় আর কি, মানে প্রত্যেকটা বাসা থেকে কালেক্ট করে এক জায়গায় নিয়ে যায়। নিয়ে কি হবে সেটা পরে আসছি। তো সেটা সেই সিস্টেমের জন্য তাহলে আমার সিস্টেমটা বেসিক্যালি আদর্শ একটা সিস্টেম হওয়া উচিত কি, যে আমার সলিড ওয়েস্টটা ডাইরেক্ট কানেক্টেড থাকবে সেপটিক ট্যাঙ্কের সাথে, সেখানে জমতে থাকবে। আর গ্রে ওয়াটারের যে লাইনটা সেইটা আমার কানেক্টেড থাকবে সুয়ের লাইনের সাথে আর কি, যে সুয়ের মধ্যে দিয়ে চলে যাবে আর কি, স্যানিটারি যে সুয়ের রাস্তার নিচে দিয়ে সেটাতে চলে যাবে। তো এর জন্য টু পাইপ সিস্টেম করে। আচ্ছা, ওয়ান পাইপ সিস্টেম তাহলে কেন থাকলো? যদি টু পাইপ সিস্টেমের এত সুবিধা হয়, ওয়ান পাইপ সিস্টেম কেন করবো? ওয়ান পাইপ সিস্টেম আসলে আমাদের দেশের জন্য ফিজিবল না। বাইরের দেশে যেখানে ভালো ট্রিটমেন্ট প্ল্যান আছে বা ইয়ে আছে, সেইখানে তাদের ওয়ান পাইপ সিস্টেম অনেকখানে থাকে, যে তারা কি করে, তারা বাসায় কোনো সেপটিক ট্যাঙ্ক থাকে না, ঠিক আছে, তারা দুই টাইপের ওয়েস্ট কি করে তাদের স্যানিটারি সুয়েজে দিয়ে দেয়, এবং সেটা গিয়ে পরবর্তীতে মানে সেটার ব্যবস্থা করা হয় আর কি, ঠিক আছে। সো আমার যদি আসলে স্যানিটারি সুয়েজেই আমাকে দিতে হবে, সলিড ওয়েস্টও দিব আবার গ্রে ওয়াটারও দিব, তাহলে তো আমার দুইটা আলাদা পাইপে সেটাকে কালেক্ট করে দেওয়ার কোনো দরকার নেই, একটা পাইপে কালেক্ট করলে হলো, তাই না? তো সেই ক্ষেত্রে ওয়ান পাইপটা ইউজ করা হয়। বোঝা গেছে কি কি বললাম? জি ওয়ান স্যার। পাইপের ব্যাপারটা আরেকবার একটু বললে বেটার। কোন পাইপের? স্যার ওয়ান পাইপের যেটা বলেন স্যার। ওয়ান পাইপ তো আচ্ছা আবার বলছি যে ওয়ান পাইপ সিস্টেম মানে হলো যেটাতে দুইটা ওয়েস্টই একসাথে কালেক্ট করা হয়, এখানে এই পাইপটা থাকবে না, জাস্ট এইটা এটার সাথে কানেক্টেড থাকবে। তার মানে সিঙ্কের পানিও যে পাইপ দিয়ে যাচ্ছে, ল্যাবরেটরির সলিড ওয়েস্টও সেম পাইপ দিয়ে যাবে। ওয়ান পাইপটা যদি সেপটিক ট্যাঙ্কে কানেক্ট করি তাহলে সমস্যা হলো সেপটিক ট্যাঙ্ক ওভারফ্লো হয়ে যাবে। সো সেপটিক ট্যাঙ্ক সিস্টেমের জন্য ওয়ান পাইপ কোনোভাবেই ফিজিবল না, সেখানে টু পাইপ করতে হবে। আর ওয়ান পাইপ করতে পারি হলো বাইরের দেশগুলোতে অনেক সময় করে, যেটা হলো যে কোনো সেপটিক ট্যাঙ্ক থাকে না, ওদের সব ওয়েস্টই একসাথে স্যানিটারি সুইচ দিয়ে চলে যায়, মানে সিটিটা কালেক্ট মানে সিটি থেকে কালেক্ট করে নেয় আর কি, প্রত্যেকটা রেসিডেন্টের যে স্যানিটারি ওয়েস্ট থাকে একসাথে কালেক্ট করে নেয়। এখন যদি এই পাইপও গিয়ে আমার স্যানিটারি ওয়েস্টেই পড়বে, ঠিক আছে, এই পাইপও গিয়ে আমার স্যানিটারি ওয়েস্টেই পড়বে, একই জায়গায় পড়বে দুইটার পানি, তাহলে আমাকে দুইটা আলাদা কালেক্ট করার কোনো দরকার আছে? দুইটা পাইপিং সিস্টেম এত খরচ করার কোনো দরকার আছে? তাহলে আমি একটা পাইপে রাখবো, সেটার মধ্যেই সবগুলা কানেক্ট করে দিব এবং সেটা দিয়ে পানি চলে যাবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন হলো এটা যদি বুঝো, তো এরপরে আসি যে বাকি জিনিসগুলায় দাঁড়াও। আচ্ছা, এখানে এখন আমরা যদি কিছু অংশ দেখি যে এয়ার সিস্টেমের অংশগুলা, এই যে এখানে স্যানিটারি ড্রেনেজ সিস্টেম যেটা হাউস থেকে যে যাচ্ছে জিনিসপাতি, সেই ড্রেনেজ সিস্টেমের পার্ট গুলো আমরা দেখি, ঠিক আছে। প্রথম দুইটা পরে দেখছি। এখানে আসি, সয়েল ওয়েস্ট ভেন্ট স্ট্যাক। স্ট্যাকস আছে, কিছু স্ট্যাকস আছে। স্ট্যাকস কোনগুলাকে বলছি? স্ট্যাকস বলছি এইগুলাকে। এই যে এইটা হলো স্ট্যাক। স্ট্যাক মানে যে পাইপটা দিয়ে কানেক্ট করছে, এই যে টু পাইপ সিস্টেমের যে দুইটা পাইপ, সেই পাইপগুলোকে এক একটাকে স্ট্যাক বলবো। এবং সেই স্ট্যাকটা যেটা হলো আমার ব্ল্যাক ওয়াটারটা নিবে, মানে টয়লেটের সাথে কানেক্টেড থাকবে, সেটাকে বলবো সয়েল স্ট্যাক। আর যেটা হলো গ্রে ওয়াটার নিবে সেটাকে বলবো ওয়েস্ট স্ট্যাক। বুঝা গেছে? এই দুইটা পাইপের নাম হলো এরকম। আচ্ছা, আর আরেকটা কি বলছে স্যার রিপিট করলে ভালো হতো। যে, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, যেটা বলছিলাম যে টু পাইপ সিস্টেম তো বুঝতে পেরেছো নাকি? জি স্যার। টু পাইপ সিস্টেমে দুইটা পাইপ থাকে না? সেই দুইটা পাইপের যে পাইপটা আমার ব্ল্যাক ওয়াটার নেবে, টয়লেটের সাথে কানেক্টেড থাকবে, সেটাকে বলবো সয়েল স্ট্যাক, এটার নাম হলো সয়েল স্ট্যাক। আর যে পাইপটা গ্রে ওয়াটার নিবে সেটাকে বলবো ওয়েস্ট স্ট্যাক। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা আছে কি ভেন্ট স্ট্যাক। ভেন্ট স্ট্যাকটা হলো এই যে সয়েল স্ট্যাক বা ওয়েস্ট স্ট্যাক যেটাই থাকুক, সেইগুলাতে কি হয়,
বিশেষ করে সয়েল স্ট্যাকের মধ্যে এই যে টয়লেট থেকে যে জিনিস মানে সলিডটা আসছে, এতে কি হয় যে এখানে অনেক গ্যাস সৃষ্টি হয়, তাই না? গ্যাস, ওডর এগুলা সৃষ্টি হয়। তো এইগুলা কি করতে পারে, এগুলা এই দিক দিয়ে চলে যেতে পারে না উল্টা আবার আমার মানে ইয়েতে চলে যেতে পারে না, যে ব্যাকফ্লো হতে পারে এইসব জিনিসের, মানে ব্যাকফ্লো বলতে লিকুইডের কথা বলছি না, জাস্ট গ্যাস বা ওডর এগুলা। তো সেটা যাতে না হয় সেজন্য কি করা হয়, যে প্রত্যেকটা ধরো এইরকম একটা বাসায়, এটা যদি হয় মানে এই ধরো একটা ল্যাবরেটরির সাথে কানেক্টেড, ঠিক আছে? এই একটা ল্যাবরেটরির সাথে কানেক্টেড পাইপলাইনটা, এর নিচের তলায় এটা আরেকটা ল্যাবরেটরির সাথে কানেক্টেড ধরো, ঠিক আছে? এর নিচের তলায় গিয়ে এটা হলো আমার ধরো চলে গেছে ওই সেপটিক ট্যাঙ্কে। তো এই হলো আমার সয়েল স্ট্যাকের সিস্টেম, যে ল্যাবরেটরি থেকে নিচ্ছে, এখানে ল্যাবরেটরি থেকে নিচ্ছে, এগুলো সব সেপটিক ট্যাঙ্কে দিচ্ছে। এখন কি করা হয়, এইটা এখানে শেষ করে দেওয়া হয় না, এইটাকে ছাদ পর্যন্ত উঠানো হয়, উঠায় এই জায়গাটা মানে ওপেন করে রাখা হয়। ওপেন বলতে এখানে জাস্ট একটা ক্যাপ দিয়ে রাখা হয়, ঠিক আছে? এরকম একটা ক্যাপ থাকে। এই এই জিনিসটা তোমরা দেখো নাই প্রত্যেকটা বিল্ডিং এর যে ওই যে সাদা মোটা পাইপ গুলো যে থাকে, ছাদের কোনো এক পাশে ছাদ জি স্যার। পর্যন্ত উঠানো থাকে, ঠিক জি আছে? স্যার। এটা কেন থাকে, যাতে এই যে ওডর বা গ্যাস ক্রিয়েট হচ্ছে সেগুলো যাতে এই ভেন্ট স্ট্যাক দিয়ে বেরোয় যেতে পারে, এইটাকেই বলে ভেন্ট স্ট্যাক। এই অংশটাকে বলবো ভেন্ট স্ট্যাক, যেটা শুধুমাত্র এই গ্যাস বের হওয়ার জন্য মানে রাখা হয়েছে আর কি, ঠিক আছে? সো এতে করে কি হয়, যে এতে করে আবার এই দিক দিয়ে মানে আসার সম্ভাবনাটা কমে যায় গ্যাস বা ওডর গুলার, সেটা ভেন্ট দিয়ে বের হয়ে যায় আর কি। আচ্ছা, তো এই তিনটে স্ট্যাক বুঝলাম। তারপরে যেটা আছে ফিক্সচার, ব্রাঞ্চেস এন্ড ব্রাঞ্চ ভেন্টস। এগুলা কি? ফিক্সচার ব্রাঞ্চেস মানে এই যে আমরা পাইপটাকে ব্রাঞ্চ করে দিচ্ছি, এটাই একটা ব্রাঞ্চ, ঠিক আছে? মেইন যে পাইপটা আছে সয়েল স্ট্যাক বা ওয়েস্ট স্ট্যাক যেটাই বলো, সেগুলা থেকে যে ব্রাঞ্চ গুলা গেছে বিভিন্ন দিকে, সেটাকেই বলে ব্রাঞ্চ স্ট্যাক। এই যে দেখো, এটা যদি সয়েল স্ট্যাক হয়, সেইটা যে এই যে গেল, এই পার্টটাকে আমরা বলবো ব্রাঞ্চ আর কি। এই যে এখানে নাম যেটা দিয়েছে যে ব্রাঞ্চ, ফিক্সচার ব্রাঞ্চেস, ঠিক আছে? আর তারপরে হলো ওই যে এইটার আবার মানে এগুলোর সাথেও আবার আলাদা কিছু ভেন্ট লাইন কানেক্টেড থাকতে পারে, সেগুলোকে বলবো ব্রাঞ্চ ভেন্টস আর কি। সেগুলো খুব একটা থাকে না, মেইন লাইনের সাথেই ভেন্ট স্ট্যাক গুলো থাকে, ঠিক আছে? সো বেসিক্যালি ব্রাঞ্চ বলতে কি, ব্রাঞ্চ মানে মেইন লাইনটা, যে মেইন পাইপটা, সেখান থেকে যত জায়গায় আমার ব্রাঞ্চ হয়ে যাবে, যে ল্যাবরেটরি বা ইউরিনালের সাথে কানেক্টেড হওয়ার জন্য, সেইগুলাকে আমরা ব্রাঞ্চ ব্রাঞ্চ স্ট্যাক বলবো আর কি। আচ্ছা, তারপরে ফিক্সচার ট্র্যাপস আর ফিক্সচার্স। ফিক্সচার্স তো আমরা অলরেডি বুঝলাম কি জিনিস। এখন আসি ফিক্সচার ট্র্যাপস কি জিনিস। এই ট্র্যাপসটাই হলো আমরা এখানে যেটা দেখে আসছিলাম, তখন ডিটেলসে বলি নাই, এই যে ইউ ট্র্যাপ জয়েন্ট, যেটা এই যে দেখো নামের মধ্যে ট্র্যাপ আছে, ইউ ট্র্যাপ জয়েন্ট, এটাই হলো এক রকমের ট্র্যাপ। এই ট্র্যাপটা কি কাজ করে দেখো, এই যে ট্র্যাপ, একটা ইউ ট্র্যাপ, ঠিক আছে? এখানে ধরো একটা ল্যাবরেটরি আছে কানেক্টেড, আর এই দিক দিয়ে আমার হলো এটা ব্রাঞ্চ স্ট্যাক, এবং এটা গিয়ে পরবর্তীতে সয়েল স্ট্যাকের সাথে কানেক্টেড থাকবে। এই জায়গাটাতে এই ট্র্যাপটা কি কাজ করছে দেখো, যে যদি আমরা কোনো ধরনের ট্র্যাপ না দেই, মানে কিছু এমনিতে ফ্রি অবস্থায় রাখি, তাহলে কি হবে, যে ব্যাকফ্লো হওয়ার অনেক সম্ভাবনা থাকে, ঠিক আছে? ব্যাকফ্লো হতে পারে অনেক সময়। এছাড়া আরো যেটা হতে পারে, সব গ্যাস বা ওডর ভেন্ট স্ট্যাক দিয়ে বের নাও হতে পারে, ঠিক আছে? যে যখন এই যে এখান দিয়ে সলিড গুলো যাচ্ছে, সেই সময় যে গ্যাস বা ওডর রয়ে গেল, সেইগুলা ধরো এই যে এখান থেকে আবার তারা রিটার্ন করতে পারে এইদিকে, ঠিক আছে? সো মানে টয়লেটটাও দুর্গন্ধময় হয়ে যাবে অনেক, প্লাস বিভিন্ন টাইপের গ্যাসও উঠে আসবে এদিক দিয়ে। এটা একটা গেল, দ্বিতীয় কারণ বললাম। আচ্ছা, তৃতীয় কারণ হলো যে হাইজিন থাকে না এখানে। হাইজিন থাকে না বলতে এই যে এখান থেকে জার্মস গুলো যেগুলো আছে, সেই জার্মসও আবার ব্যাক করতে পারে এই লাইন দিয়ে, ঠিক আছে? ব্যাক করে টয়লেট পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই সবকিছু আটকানোর জন্য যেটা করা হয়, একটা ট্র্যাপ দেওয়া হয়। ট্র্যাপ মানে হলো এরকম ইউ শেপের একটা অংশ থাকে, সেটার মধ্যে পানি জমা থাকে সবসময়, ঠিক আছে? দেখো না, এই যে কমোডের নিচে পানি জমা থাকে সবসময়। তো এই পানি জমা থাকলে কি হয়, যে এই পানি পাস করে কোনো কিছু যাইতে পারে না, গ্যাস হোক বা অডর হোক বা জার্মস হোক, কোনো কিছু এই পানিটা পাস করে এই বরাবর যাইতে পারে না। সো বেসিক্যালি এরকম পানিটা সবসময় জমা থাকে। এখন উপরে ধরো সলিড ওয়েস্টটা আসার পরে যখন ফ্লাশ করে দেওয়া হয়, ফ্লাশ করলে এই পানির ভেতর দিয়েই ওয়েস্টটা চলে যায় দিক দিয়ে, আর পানি যেরকম ছিল সেই পানিটা ওরকম থেকে যায় আর কি, ঠিক আছে? এবং থাকলে কি হচ্ছে, এই যে চলে গেল, তার যে ওডর গুলা বা গ্যাস গুলা, সেগুলো আর এদিক দিয়ে ব্যাক করতে পারলো না, ঠিক আছে? প্লাস জার্মস গুলো ব্যাক করতে পারলো না। তো এইটাকেই বলে হলো ট্র্যাপ, বা এটাকে বলে সিল, ওয়াটার সিলও বলে। এই যে ওয়াটার দিয়ে যে সিল করছে, এটাকে ওয়াটার সিলও বলে। এটা কি বোঝা গেল কি বললাম? জি স্যার। আচ্ছা, সো
কি হচ্ছে তাহলে এইটাকেই বলে ট্র্যাপ আর কি। তো এই টাইপের ট্র্যাপটা খুবই কমন, কমোডের নিচে থাকে এই ট্র্যাপ, তারপরে অনেক সময় ইউরিনালের নিচেও থাকে। সো এটা মানে সেফটি এনশিওর করে আর কি। সো এই তিনটা জিনিস আমরা বুঝলাম। এখন যেটা যে হাউস সোয়ার আর হাউস ড্রেনেজ, এই দুইটা কি জিনিস, ঠিক আছে? এই দুইটা বুঝতে হলে এই ফিগারটাতে আসি। আচ্ছা, এইখানে দেখো হাউস সোয়ার আর হাউস ড্রেনেজ এখানে আছে, আরেকটা স্টোন সোয়ার। এখানে প্রত্যেকটা জিনিস আমরা বুঝবো। প্রথমে বলো তো একটু, এইটা হলো সাইড থেকে দেখছি আর কি একটা বিল্ডিং এর পার্ট। আমি বলতো এটা ওয়ান পাইপ সিস্টেম না টু পাইপ সিস্টেম? ওয়ান পাইপ সিস্টেম। ওয়ান পাইপ সিস্টেম কেন? স্যার একটা মাধ্যমে আমার গ্রে আর ব্ল্যাক ওয়াটার কানেক্টেড, হ্যাঁ, এই যে সিঙ্ক এবং ল্যাবরেটরি দুইটাই দেখা যাচ্ছে যে একটা পাইপেই কানেক্টেড আছে, সো এটা ওয়ান পাইপ সিস্টেম। সো এইটা আসলে বাড়ির ধরন দেখে বুঝতে পারছো, এটা আসলে আমাদের দেশের কোনো বাড়ি না, এটা বাইরের দেশে কোনো একটা বাড়ির এখানে ইয়ে দেওয়া। তো ওদের যেটা হতে পারে, ওদের হলো সব দুইটাই একসাথে কানেক্ট করে, ঠিক আছে, দুইটাই একসাথে কানেক্ট করে যে লাইনের মাধ্যমে যায় সেটাকে আমরা বলি হাউস ড্রেন। ঠিক আছে, সেটাকে আমরা বলছি হাউস ড্রেন। আমাদের দেশেও কিন্তু হাউস ড্রেন আছে, ওভাবে নাই যে ওয়ান পাইপ সিস্টেমের জন্য নাই। আমাদের দেশে হাউস ড্রেন গুলা কি বাসার চারপাশে ছোট ড্রেন থাকে না, দেখো না? ঠিক আছে, ছোট ছোট করে চারপাশ দিয়ে ড্রেন থাকে কিন্তু বাসার। সেটা কি করে যে সেটা হলো সেইখানে অনেক সময় ওই গ্রে ওয়াটারের লাইনটাও ইয়ে করে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, আর হলো বৃষ্টির পানিটাও ওখানে আসে অনেক সময়। তো সেই ড্রেন, ছোট ড্রেন গুলা আবার মেইন ড্রেনের সাথে কানেক্টেড থাকে, তাই না? এই আমাদের দেশে ওই মেইন ড্রেনটাই হলো বেসিক্যালি যে আমার এই যে গ্রে ওয়াটারটা যেটা মানে কনভে করে নিয়ে যাচ্ছে আর কি, বাসা থেকে দূরে নিয়ে যাচ্ছে। তো সেটা হলো মেইন বাইরের যে ড্রেনটা থাকে। আর এমনিতে বাসার চারপাশে ছোট ড্রেন থাকে যেটা হলো কালেক্ট করে, ওই জিনিসগুলো কালেক্ট করে ছেড়ে দেয়। তো ওই ছোট ড্রেনটাকে আমরা বলবো হাউস ড্রেন। এখানেও ওইটা হলো হাউস ড্রেন, যেটা এই দুইটা ওয়াটারকে কালেক্ট করে আমার সুয়ার মানে দিয়ে দিচ্ছে আর কি, হাউস সুয়ারে দিয়ে দিচ্ছে, সেটাই হাউস ড্রেন। আচ্ছা, আর হাউস সুয়ার কি? হাউস সুয়ার হলো যে পাইপলাইনটার মাধ্যমে এটা চলে যাচ্ছে, এই ওয়াটারটা চলে যাচ্ছে। এখন প্রশ্ন হলো কোথায় চলে যাচ্ছে? যাচ্ছে হলো ট্রিটমেন্ট প্ল্যান্টে যাচ্ছে। মানে যদি স্ট্যান্ডার্ড ওয়েতে বলি তাহলে অবশ্যই তার যাওয়ার কথা ট্রিটমেন্ট প্ল্যান্টে। ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে হলো সেটা ধরো শহরের একদম শহরের থেকে বাইরেও হতে পারে, বা শহরের একদম এজে হয় যেসব জায়গায় সাধারণত নদীর ধারে কাছে, নদী বা কোনো ওয়াটার বডির ধারে কাছে ট্রিটমেন্ট প্ল্যান্ট গুলো হয়। ট্রিটমেন্ট প্ল্যান্টটা কি করে যে এই ওয়াটারটাকে তারা একদম ট্রিট করবে ভালো করে। ট্রিট করবে বলতে এটা এটা ধরো সব ধরনের জার্মস ব্যাকটেরিয়া এগুলা মানে ক্লিন করা হবে, তারপরে এই যে সলিড যে পোর্শনটুকু আছে সেটা আলাদা করে ফেলা হবে, ঠিক আছে? এই সব কিছু করে যখন এটা একটা মানে ভালো কোয়ালিটির মানে অ্যাটলিস্ট একটা কোয়ালিটি ওয়াটার হয়, অবশ্যই হয়তো সেটা পানযোগ্য ওয়াটার হবে না, তাই না? সেটা তো হবেই না, কারণ এখানে স্টিল এটা ওয়েস্ট ওয়াটার। কিন্তু যে ওয়াটারটা ফাইনালি ক্রিয়েট করে সেটা মোটামুটি এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর হয় না, সেটাকে তারা ওই ওয়াটার বডিজে ডিসপোজ করে দেয়। ঠিক আছে, ওয়াটার বডিজ মানে রিভার হতে পারে বা অন্য কিছু, সেখানে ডিসপোজ করে দেয় এবং ওয়াটারটা চলে যায়। সো এইটাই হলো কথা, যে সুয়েট দিয়ে তারা ট্রিটমেন্ট প্ল্যান্টে যাবে এবং সেখান থেকে ট্রিট করে পানিটা ডিসপোজ করা হবে। এইটাই হলো ফুল সিস্টেম। এই যে প্লাম্বিং সিস্টেম তো শুধু বাসার সিস্টেমটা দেখলাম এতক্ষণ, আর এটা হলো ফুল পিকচারটা, যে একদম এই প্রত্যেকটা তোমাদের প্রত্যেকটা বাসার প্রত্যেকটা কমোড থেকে যে জিনিসটা যাচ্ছে। আচ্ছা, আমাদের বাসার ক্ষেত্রে মানে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আলাদা, কারণ বাংলাদেশের কমোডের জিনিসগুলো যাচ্ছে কোথায়? সেপটিক ট্যাঙ্কে। আচ্ছা, যদি সিঙ্কের কথা বলি তাইলে মিলবে যে সিঙ্কের যে পানিটা গ্রে ওয়াটার, যেটা প্রত্যেকটা সিঙ্ক থেকে যে পানিটা যাচ্ছে সেটা বেসিক্যালি এই ওয়ান বা টু পাইপ সিস্টেম দিয়ে চলে যাচ্ছে, গিয়ে ফাইনালি হাউস ড্রেনের মাধ্যমে সেটা হাউস সুয়ারে যাচ্ছে, এবং হাউস সুয়ার থেকে সেটা ট্রিটমেন্ট প্ল্যান্টে যাচ্ছে, ট্রিট হয়ে ফাইনালি রিভার বা ওয়াটার বডিতে সেগুলো ডিসপোজ হচ্ছে আর কি। ঠিক আছে, এটা হলো ফুল সিস্টেমটা। আচ্ছা, আরেকটা হলো স্টর্ম সুয়ার থাকে। স্টর্ম সুয়ার থাকে হলো যেটা যে আলাদা থাকে হাউস সুয়ার থেকে, এবং সেটা কি করে, সেটা স্টর্ম ওয়াটার কানেক্ট করে। স্টর্ম ওয়াটার কালেক্ট করতে পারে বাসা বাড়ি থেকে যেভাবে কালেক্ট করে, এই যে উপর থেকে দেখো রেইন ওয়াটার স্পাউটটা এদিক দিয়ে কানেক্ট করা আছে স্টর্ম সুয়ারের সাথে, বা এই যে সামনে যে পার্কিং এরিয়া আছে সেখানে যে পানিটা জমছে সেটাও ছোট একটা ক্যাচ বেসিন থাকে বা ছোট ড্রেনের মতো থাকে, সেটা দিয়ে কালেক্ট করে সেটা স্টর্ম সুয়ারে দেওয়া হয়। এই স্টর্ম সুয়ারটা থেকেও পানি কোথায় যায়? এটাও কিন্তু কাইন্ড অফ একটা ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যায়, যদিও এটা ট্রিটমেন্টটা এই হাউস সোয়ারের তুলনায় অনেক কম, কারণ হাউস সোয়ারে বুঝতেই পারছো হাউস সোয়ারে কত ধরনের ওয়েস্ট থাকছে, সেগুলোকে খুব ভালো করে ট্রিট করা লাগে। আর স্টর্ম সোয়ারে তো বেসিক্যালি রেইন ওয়াটার হয়তো ক্লিন হবে না আর কি, ডার্টি ওয়াটার থাকবে। তো সেটাকে একটা ছোটখাটো ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে পার করে তারপরে সেটাকে নদীতে ডিসপোজ করে দেওয়া হয়। ফাইনালি সবকিছুই রিভার বডিতে ডিসপোজ করছে বা ওয়াটার বডিতে ডিসপোজ করছে।
এখন কথা হলো এইটা হলো স্ট্যান্ডার্ড সিস্টেম হওয়া উচিত। তো আমাদের এখানে তো হয় না। আমাদের এখানে কি করে, ট্রিটমেন্ট প্ল্যান তো নাই বেশিরভাগ জায়গায়। তো আমাদের যে হাউস সোয়ার গুলো আছে সেগুলা কি করে, একে তো হলো হাউস সোয়ারে শুধু যাওয়ার কথা আমার গ্রে ওয়াটার সিস্টেম অনুযায়ী, যেহেতু আমাদের দেশে সেপটিক ট্যাঙ্কের সিস্টেমটা প্রচলিত। সো আমাদের ওয়েস্ট, সলিড ওয়েস্টটা চলে যাবে সেপটিক ট্যাঙ্কে, আর গ্রে ওয়াটারটা শুধুমাত্র হাউস সোয়ারে আসার কথা এবং সেটা ট্রিট হওয়ার কথা। তো এটা ট্রিট তো হচ্ছেই না। প্লাস কি হচ্ছে, হাউস সোয়ারে আমার দেখা যাচ্ছে অনেক বাসা বাড়িতে এই সলিড ওয়েস্টটাও সেটাতে যাচ্ছে। ঠিক আছে, সেখানে কোনো সেপটিক ট্যাঙ্ক নাই, ডাইরেক্ট হাউস সোয়ারের সাথে কানেক্ট করে দেওয়া। তো সলিড ওয়েস্টটাও চলে যাচ্ছে। এই সব ধরনের ওয়েস্ট গিয়ে কি হচ্ছে, ফাইনালি কোনো ট্রিটমেন্ট ছাড়া নদীতে, বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় এরকম নদীতে ডিসপোজ করে দেওয়া হচ্ছে। তো এই কারণে হলো আমাদের বুড়িগঙ্গার এখন এই অবস্থা, বা শীতলক্ষ্যা নদী, এইসব নদীর অবস্থা এইরকম বৃষ্টি হয়েছে আর কি। মানে নদী তো আসলে আহ খুব বড় একটা জিনিস, তাই না? নদী তো ছোট একটা ওয়াটার বডি না, যে এখানের পানি খুব দ্রুত কন্টামিনেট হয়ে যাবে, বা পানিটা কালার দ্রুত চেঞ্জ হয়ে যাবে। তার উপরে যে জিনিসটা হলো, রিভার সবসময় ফ্লো করতে থাকে। সো ফ্লো করতে থাকলে একটা বড় রিভারে যদি তুমি মানে আহ, কিছু কালার দিয়ে দাও বা কিছু ওয়েস্ট ফেলো, সেটা কিন্তু মুহূর্তের মধ্যে দেখা যাবে যে ফ্লো হয়ে চলে গেছে এবং ক্লিন হয়ে যাচ্ছে জিনিসটা। এই এই ন্যাচারালি এই সিস্টেমটা থাকে ওয়াটার বডিজ গুলার, যে তারা নিজেরা ক্লিন করতে পারে আর কি, সেলফ ক্লিনিং একটা সিস্টেম থাকে। কিন্তু চিন্তা করো যে আমরা কি পরিমাণ ওয়েস্ট এই নদীগুলোতে ফেলেছি, যে কারণে এটার আর এখন সেই মানে ক্যাপাবিলিটি নাই। এটার এখন পানির কালার ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, পানি থেকে দুর্গন্ধ বেরোয়, মানে টোটালি ওয়েস্টে ভরা পানি। এটা একদম স্যাচুরেটেড হয়ে গেছে ওয়েস্ট দিয়ে। সো এত হিউজ পরিমাণ পানি, এত বিশাল জায়গা জুড়ে পুরাটাই আমরা মানে সাকসেসফুল হয়ে গেছে আর কি, যে পুরাটাই আমরা এরকম অবস্থায় নিয়ে আসছি। তো এইটা হলো সমস্যা। কিন্তু জিনিসটা যদি এরকম হইতো না যদি আমরা ট্রিট করতাম, আমরা যদি সলিড ওয়েস্টটা আলাদা করে ফেলতাম। প্রথম কথা হলো, আমরা যদি সলিড ওয়েস্টটা সেপটিক ট্যাঙ্কেই রাখতে পারতাম, ওখানে না নিতাম, বা ওখানে যদি যাইতো সেটাকে যদি ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা আলাদা করে ফেলতাম, তারপরে যে আলাদা কন্টামিনেশন গুলো আছে, জার্মস গুলো আছে, সেগুলো ক্লিন করে ফেলতাম। অনেকগুলো প্রসেস আছে, ক্লোরিনেশন প্রসেস আছে, যে ক্লোরিন মিশায় পানির মধ্যে। সেগুলা কি করে, যে যত ব্যাকটেরিয়া বা এগুলো থাকে সবগুলা ডিসইনফেক্ট করে ফেলে। তো এরকম অনেক কিছু করে ফাইনালি যদি আমরা ওয়াটারটা নদীগুলোতে ছাড়তাম, তাহলে কিন্তু নদীগুলোর অবস্থা এরকম হইতো না আজকে। ঠিক আছে, কিন্তু করা হয় না দেখেই এই অবস্থা হয় আর কি। আচ্ছা, এখন হলো এখানে আরো কিছু জিনিস আছে, একটু দেখো। হাউস ড্রেন, আচ্ছা হাউস সোয়ার তাহলে বোঝা গেছে, হাউস ড্রেন আর হাউস সোয়ার। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমার এই দুইটাও কমপ্লিট। সো এগুলো আমরা বুঝলাম কম্পোনেন্ট। আচ্ছা, এখানে ছবিটাতে আরো কিছু জিনিস দেখে যাই। এখানে একটু জিনিস আছে, যেমন এখানে বেসমেন্ট থাকে তাদের বেশিরভাগ বাসায় বাইরে। তো বেসমেন্টে কি হয়, যে বেসমেন্টে দেখা যায় যে অনেক সময় পানি লিক করে। ঠিক আছে, সাইড দিয়ে বা করে ফ্লোরে পানি উঠে আসে। বেশিরভাগ সময় বৃষ্টির সময় আর কি এরকম হয়, পানি লিক করে ফ্লোরে পানি উঠে আসে। সো এদের জন্য বেসমেন্টের মাঝখানে একটা পানির কালেকশন পয়েন্ট থাকে আর কি, একটু নিচে। এখানে ধরো একটা গর্ত করা থাকে, একটু দাঁড়াও। আচ্ছা, তো সেখান দিয়ে পানিটা ওখানে ধরো কালেক্ট হওয়ার পরে, এরপরে কি করে, একটা পাইপলাইন দিয়ে আবার ওই পানিটা পাম্প করে, যেহেতু এগুলো বৃষ্টির পানি, সেগুলো পাম্প করে আবার স্টর্ম ওয়াটার ড্রেনেজে নিয়ে যায় আর কি। তো এরকম একটা সিস্টেম থাকে বেসমেন্ট, যখন যেসব বাসায় বেসমেন্ট থাকে সেগুলোতে আর কি। আচ্ছা, সেটাকে বলে সাম্প পাম্প আর কি, নাম দিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস হলো এখানে গুরুত্বপূর্ণ জিনিস, যে দেখো এখানে বলো হাউস সোয়ারটা নিচে দেওয়া, স্টর্ম সোয়ারটা উপরে। প্লেসমেন্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা সাইড থেকে দেখছি। তো এটা থাকবে উপরে, এটা থাকবে নিচে। বলো তো এইটাই কি সবসময় মেনটেন করতে হবে, নাকি চাইলে আমরা হাউস সোয়ারটা উপরে দিতে পারবো? স্যার এইটা মেনটেন করতে হবে হাউস ওয়ার নিচে স্যার। কেন বলো তো? স্যার এইটার তো ওয়েস্ট ওয়াটার, যদি স্যার এইটার তার মানে মিক্স হওয়ার চান্স থাকবে না স্ট্রং ওয়াটার যেটা হ্যাঁ, দেওয়া হয়। একদম একদম সেই কারণেই যে যদি লিকেজ হয়, ধরো এইরকম সিস্টেমে যদি লিকেজ হয় স্টর্ম ওয়াটারে, এখানে লিকেজ হওয়াটা খুবই স্বাভাবিক আন্ডারগ্রাউন্ড যে সুয়েজ গুলো আছে। আচ্ছা, তোমরা আন্ডারগ্রাউন্ড সুয়েজ কি দেখেছো? এই যে রাস্তার নিচে যে থাকে, অনেকখানে রাস্তার কাজ, অনেক সময় রাস্তা খুঁড়ে ওগুলোর কাজ করে, কিন্তু বিশাল বিশাল সুয়েট থাকে, সেগুলোর মধ্যে মানুষও কিন্তু ঢুকতে পারে। এবং মানুষ ঢোকার জন্য যে ওপেনিং গুলা থাকে, ওগুলাকেই আমরা যে ম্যান হোল হিসেবে দেখি আর কি রাস্তার আশেপাশে, যে সেই ঢাকনা খুলে তারপরে নিচে যাওয়া যায়। এবং ওই যে অনেক সময় মানে কোনোখানে ক্লগিং বা কিছু হয়ে গেলে, তখন হলো ক্লিন করার জন্য আর কি মানুষ ঢোকা লাগে অনেক সময়। তো সেগুলো বিশাল বড় বড় থাকে। এখন সেই স্টর্ম সুয়েজে যদি
ধরো কোথাও লিকেজ হয় বা ব্রেক হয়, ব্রেক হয়ে সেখান দিয়ে পানি লিক করে, সেটা তো সয়েলের মধ্যে দিয়ে আসবে। এসে কোনোভাবে যদি এটা হাউস এর মধ্যে পৌঁছায়, এখানেও ধরো মানে কোনো জায়গা ভাঙা আছে আর কি, সেখান দিয়ে ঢুকে যাচ্ছে এখানে, ঢুকলে কি কোনো সমস্যা আছে? ঢুকলে তো কোনো সমস্যা নাই। স্টোম ওয়াটার যদি হাউস ফেয়ারে ঢুকে কি সমস্যা? কারণ স্টোম ওয়াটার হাউস ফেয়ার থেকে অনেক ক্লিন, মানে অনেক অংশে ক্লিন আর কি। সো ক্লিন পানি যদি হাউস ফেয়ারে এসে মিশে তাহলে কিন্তু সমস্যা নাই, কারণ এইটাকে আমরা ট্রিট করছি ফাইনালি। ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ড ওয়েতে ধরে নিব যে ট্রিট করছি। সো এখানে সমস্যা নেই। কিন্তু উল্টা যদি হইতো তাহলে সমস্যা চলে আসতো। যদি স্টর্ম সোয়ারটা নিচে হইতো আর হাউস সোয়ারটা উপরে থাকতো, সেটার যদি লিকেজ হয়ে সামহাউ স্টর্ম সোয়ারের মধ্যে এইটার পানি চলে আসতো, তাইলে কিন্তু প্রবলেম। কারণ আমরা স্টর্ম সোয়ারটা ধরে নিচ্ছি যে এখানে ক্লিন ওয়াটার আসে, সো এটা খুব বেশি ট্রিটমেন্টের দরকার নেই, এর জন্য সেভাবে ট্রিট করে আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু যদি সেখানে কন্টামিনেটেড ওয়াটার চলে আসে তাহলে তো এটা পুরো ওয়াটারটা কন্টামিনেটেড হয়ে যাবে, এবং সেটা ওই অল্প ট্রিটমেন্ট প্রসেসে হয়তো কন্টামিনেশনটা দূর হবে না। তখন সেই কন্টামিনেটেড ওয়াটারটাই আমরা রিভার বডিতে এক্সপোজ করে মানে ডিসপোজ করে দিচ্ছে, যেটা অবশ্যই ক্ষতিকর। তো এর জন্য এই জিনিসটা যাতে না হয় সেজন্য সবসময় স্টোন সোয়ারটা উপরে দিতে হবে, হাউস সোয়ারটা নিচে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এইটুক যদি বুঝো। আর তো এখানে ওগুলা নিয়ে লেখা। এবং ফাইনালি ড্রেনেজ পাইপ রিকোয়ারমেন্টস তো মোটামুটি এইটাই আর কি, প্লাম্বিং সিস্টেম যেটা। ঠিক আছে, এরকমই থাকে, ওয়ান পাইপ ও টু পাইপ থাকে। এবং টু পাইপ থাকলে কি বললাম আবার একটু রিক্যাপ করছি, টু পাইপ থাকলে যেটা সয়েল স্ট্যাক সেটা কানেক্টেড থাকে আমার স্যানিটারি কি বলে সেপটিক ট্যাঙ্কের সাথে। আর যেটা গ্রে ওয়াটার নেয় সেটা ওয়েস্ট স্ট্যাক, সেটা হলো আমার হাউস সোয়ার, হাউস ড্রেন দিয়ে হাউস সোয়ারের সাথে কানেক্টেড থাকে। আর যদি ওয়ান পাইপ সিস্টেম হয় দুইটাই হাউস সোয়ারের সাথে কানেক্টেড থাকে। আর বাদ বাকি যে ছাদ থেকে বা অন্য জায়গা থেকে যে পানি, বৃষ্টির পানি, সেটা রেইন ওয়াটার স্পাউট দিয়ে স্টর্ম সোয়ারে কানেক্টেড থাকে। আচ্ছা, এখন যেটা হলো ড্রেনেজ পাইপ রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস বলছে যে অ্যাডিকুয়েট সাপোর্ট আমার আগে থেকেই প্রোভাইড করতে হবে ড্রেনেজ পাইপগুলোর জন্য। যে পাইপগুলো বসানোর আগেই আমার ওরকম জায়গা রাখতে হবে, প্লাস ওরকম সাপোর্ট রেখে দিতে হবে যাতে আমি ইজিলি পাইপগুলা লে করতে পারি আর কি। ঠিক আছে, তারপরে পাইপ লেআউট শুড বি ডাইরেক্ট এন্ড সিম্পল। যতটুকু সিম্পল করা যায় ততটুকু করতে হবে। ঠিক আছে, ডিজাইনের সময় অবশ্যই আমরা তো আর স্ট্রেট লাইন দিয়ে দিতে পারবো না ফুল, একটা পাইপ দিয়ে তো আর পুরো প্লাম্বিং সিস্টেম আমরা সিলেক্ট মানে তৈরি করতে পারবো না, তাই না? অবশ্যই সেখান থেকে ব্রাঞ্চ যাইতে হবে। তো সেই ব্রাঞ্চ থেকে অনেক সময় হয়তো আরো কিছু ব্রাঞ্চ যাইতে হবে। ঠিক আছে, কিন্তু তারপরে আমরা চেষ্টা করব যাতে সব যতটুকু সম্ভব সিম্পল রাখা যায়। ঠিক আছে, এবং যতটুকু সম্ভব, যত বেশি সম্ভব স্ট্রেট রাখা যায়। এই যে বেন্ড গুলা এগুলো আমরা সবচেয়ে কম দেওয়ার চেষ্টা করব। ধরো কোনো একটা জিনিস যদি মানে তিনটা বেন্ড দেওয়ার বদলে যদি একটা ব্যান্ড দিয়ে হয়ে যায়, এরকম করে হয়ে যায়। ঠিক আছে, এই যে দেখো এখানে একটা ব্যান্ড, দুইটা ব্যান্ড, তিনটা, সরি চারটা ব্যান্ড হচ্ছে এখানে, একটা দুইটা তিনটা চারটা, চারবার 90 ডিগ্রি ঘুরছে। তার বদলে যদি জাস্ট একবার 90 ডিগ্রি ঘুরিয়ে বা দুইবার 90 ডিগ্রি ঘুরিয়ে হয়ে যায়, তাহলে আমরা অবশ্যই সেকেন্ড সেকেন্ড অংশটা নিব, প্রথম অংশের প্রথমটা রিজেক্ট করব। ঠিক আছে, কারণ আমরা ওইসব জায়গায় কি হয়, এফিসিয়েন্সি লস হয়। সো এর জন্য আমরা এগুলা স্ট্রেট রাখার চেষ্টা করবো যতটুকু সম্ভব। তারপরে অ্যাব্রাপ্ট চেঞ্জ যেটা আছে সেটা যাতে না হয়, সেটা তো অলরেডি দেখলাম আমরা, জয়েন্ট গুলো ওরকম দিব। এবং ইন্টারসেক্টিং পাইপ শুড নট বি লেস দেন 45 ডিগ্রি। এটা মানে বোঝাচ্ছে ধরো এই একটা পাইপ আছে, এই আর একটা পাইপ, এখানে ধরো এদিক দিয়ে একটা পাইপ চলে গেছে, এই পাইপ থেকে এই পাইপের অ্যাঙ্গেলটা শুড বি গ্রেটার দেন 45 ডিগ্রি হতে হবে। যদি 45 ডিগ্রি থেকে কম হয় তাহলে এটার অ্যাঙ্গেল এতই কম হয়ে যাবে যে এই ফ্লোটা যদি এদিক দিয়ে হয় তাহলে দেখা যাবে এটা ঘুরে আর এদিকে আসবে না, মানে দেখা যাবে সবই চলে যাচ্ছে এদিক দিয়ে, সে এই লাইনটা অফ হয়ে যাবে আর কি, এটা দিয়ে পানি আর আসবে না। সো অ্যাটলিস্ট 45 ডিগ্রি থাকতে হবে, 45 ডিগ্রি থেকে বেশি থাকলে কিছু পানি এদিক দিয়ে আসবে, কিছু পানি এদিক দিয়ে যাবে। সো এটা মেনটেন করতে হবে সবসময়। আচ্ছা, তারপরে হলো ড্রেনেজ পাইপ শুড বি সাফিসিয়েন্টলি স্ট্রং এন্ড ডিউরেবল, তা তো বুঝতেই পারছি। এয়ার টাইট, গ্যাস টাইট এগুলো ভালো করে মেনটেন করতে হবে। তারপরে হলো শুড বি স্ট্রং এন্ড লিক প্রুফ। ঠিক আছে, এটা ভালো করে চেক করতে হবে। লিক প্রুফ যে জয়েন্ট গুলা যাতে লিক প্রুফ হয়, জয়েন্ট গুলাতে অনেক সময় জয়েন্ট দেওয়ার পরে আবার উপরে অনেক কিছু মানে অনেক লেয়ার পেঁচিয়ে দেয় আর কি, যাতে লিক না হয় কোনোভাবেই। তারপর ট্র্যাপস আর রিকোয়ার্ড ফর এভরি ফিক্সচার। ঠিক আছে, ট্র্যাপস তো অলরেডি দেখলাম কি কি, অডর, গ্যাস এগুলো যাতে না আসে, ব্যাক ফ্লো যাতে না হয়, আর হাইজিনের জন্য। এই তিনটা কারণে আমরা ট্র্যাপ অবশ্যই দিতে হবে ফিক্সচার গুলোতে। তো শেষ, তোমাদের সিলেবাস শেষ আর কি। এখন বলো কারো কোনো কোশ্চেন আছে নাকি? স্যার সাম পাম্পটা আরেকবার বলা যাবে?
সাম্প পাম্পটা হলো যে এটা যখন কোনো বাসায় বেসমেন্ট থাকে, বেসমেন্টটার মধ্যে অনেক সময় বৃষ্টির সময় দেখা যায় পানি লিক করছে, মানে লিক করছে বলতে চারপাশ দিয়ে বা এদিকে ফ্লোর থেকে পানি উঠছে। তো সেই পানিটা জমলে সেই পানিটা কালেক্ট করার জন্য মাঝখানে একটা ছোট ড্রেনের মতো থাকে, মানে একটা গর্তের মতো থাকে ধরে নাও মাঝখানে, যেখানে পানি এসে কালেক্ট হয় এবং সাইড গুলো স্লোপ করা থাকে, তো পানি ওখানে কালেক্ট হয়। হওয়ার পরে সেখান থেকে একটা পাইপ কানেক্টেড থাকে, যে পাইপটা পানিটা নিয়ে পাম্প করে আর কি, এখানে একটা পাম্প থাকে অবশ্যই, সাম্প পাম্প বলছে, সেই পাম্প করে সেটাকে স্টর্ম ওয়াটারে দিয়ে দেয় আর কি। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে স্যার লেকচার ল্যাব আমার, রিপোর্টে কি কি লিখবো স্যার? ল্যাব রিপোর্টে তো এইগুলাই লিখবা, ঠিক আছে? এখানে আলাদা করে আসলে আর, যেমন আগের গুলো বলেছিলাম কিছু জিনিস লিখতে, আচ্ছা আলাদা করে কিছু জিনিস লিখবা বলতে যেমন এই জিনিসগুলো লিখবা যে ইউ ট্যাপ জয়েন্ট, ঠিক আছে? এখানে প্রত্যেকটার ফাংশনই তো তোমাদের বললাম, প্রত্যেকটাই তোমরা লিখতে পারবা, ঠিক আছে? সো প্রত্যেকটা এখানে জাস্ট পয়েন্ট আকারে না এগুলোর কি ফিগার দিতে হবে? হ্যাঁ বুঝে নাই। স্যার জয়েন্ট গুলোর কি ফিগার দিতে হবে? জয়েন্ট গুলার ফিগার হলো এই যে এই ইউ ট্র্যাপ, এলবো জয়েন্ট এইগুলা, তারপর টি জয়েন্ট, এই তিনটার ফিগার দিবা, বাকিগুলার ফিগার তো আর আঁকা আসলে পসিবল না হবে, এই তিনটার ফিগার দিবা। আচ্ছা, আর প্লাম এই জয়েন্ট প্রত্যেকটারই ফাংশন লিখবা, ঠিক আছে? 2-3 লাইনে করে ফাংশন লিখবা যে কি কাজ করে এগুলা। আচ্ছা, তারপরে এই যে এখানে এটার মধ্যে কিন্তু ছবি আছে এই যে ইউটিউবে। আচ্ছা, তারপরে বাদ বাকি এগুলা যেমন আছে তেমনই লিখলা, আর কিছু এক্সট্রা লেখা লাগবে না। আহ এই জায়গায় এসে এগুলা লিখবা, এরপরে ডাইরেক্ট সিস্টেম আর ইনডাইরেক্ট সিস্টেম, এখানে হয়তো 2-1 লাইন তোমরা পাবা সুবিধা অসুবিধা, তা এইটা একটু লিখবা। ডাইরেক্ট সিস্টেম ইনডাইরেক্ট সিস্টেমের একটা টেবিল করে ফেলতে পারো, ঠিক আছে? একটা টেবিল করে মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখতে পারো আর কি, দুইটার। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ না, জাস্ট কম্পেয়ার করবা দুইটার, একটা টেবিল করে। ধরো ফার্স্টে প্রথম লাইনে বললা যে এই পাশে ডাইরেক্ট এই পাশে ইনডাইরেক্ট, যে ডাইরেক্টের ক্ষেত্রে হলো মানে সেন্ট্রালি থাকে, ইনডাইরেক্টের ক্ষেত্রে হলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বাসায় থাকে। তারপর ডাইরেক্টে ধরো আহ ওই যে মানে এটার সিস্টেমটা কিরকম আর কি হচ্ছে, ইনডাইরেক্ট সিস্টেম কিরকম, কোনটা কিরকম এফিশিয়েন্ট, এই জিনিসগুলো অ্যাটলিস্ট 3-4টা পয়েন্টে ডিফারেন্স গুলো দেখাবা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। এইটা একটা থাকবে। আর কিছু আছে কিনা দেখি। আর হলো আহ এই যে এই স্যানিটারি ড্রেনেজ সিস্টেমের ভেতরে 1 পাইপ সিস্টেম আর 2 পাইপ সিস্টেম নিয়ে লিখবা, 2 লাইন করে হলেও লিখবা যে 1 পাইপ সিস্টেম কি জিনিস, 2 পাইপ সিস্টেম কি জিনিস, ওই যে ব্ল্যাক ওয়াটার গ্রে ওয়াটার যেগুলো বললাম সেসব জিনিস লিখবা, ঠিক আছে? আর কিছু লাগবে না, আর বাদ বাকি এখানে যা আছে সেগুলাই জাস্ট লিখে ফেলবা। এই লাস্টেরটা লেখা লাগবে না, ড্রেনেজ পাইপ রিকোয়ারমেন্টস, এটা লাগবে না, ঠিক আছে? এইখান পর্যন্ত লিখে ফেলবা। তো বোঝা গেল? আরেকবার বলি, তোমাদের এখানে যা আছে সেগুলো সবই লিখবা এইখান পর্যন্ত। খালি এক্সট্রা লিখবা কি কি জিনিস, এক্সট্রা লিখবা হলো এইখানে সবগুলার বর্ণনা দিবা এবং কি কাজ করে সেগুলা লিখছো, 3টার ফিগার। আচ্ছা, এইখানে গেলে ডাইরেক্ট সিস্টেম ইনডাইরেক্ট সিস্টেমের কম্পারিজন, আর হলো এইখানে স্যানিটারি ড্রেনেজ সিস্টেমের মধ্যে যে দুইটা আছে, যে 1 পাইপ সিস্টেম 2 পাইপ সিস্টেম, সেগুলার একটু বর্ণনা লিখবা। বুঝা গেছে? আচ্ছা, তাহলে ক্লাসটা স্যার আর রেকর্ডিংটা টাইম বাড়ানো স্যার, আমাদের ওই যে বলেছিলেন লাস্ট